আমার স্ক্রিন দেখা যাইতেছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে বেসিক্যালি আমি বেসিক্স থেকে শুরু করব মেশিন লার্নিং এর কি থেকে একদম ক্লাস হইতেছে আর কি মোটামুটি ট্রানজিশন গুলা বলার চেষ্টা করব যে আসলে মেশিন লার্নিং কারেন্ট স্টেট পর্যন্ত কিভাবে আসলো, দেন হইতেছে আর কি ফিউচারে আসলে কোন দিকে আমরা যাইতেছি, কি হইতে পারে সেটা নিয়ে হচ্ছে একটা আজকেরটা আসলে হাই লেভেলের একটা বলা যেতে পারে একটা সেশন হবে আর কি। কেউ যদি আরো ডিটেল জানতে চায় অবশ্যই তাদেরকে আসলে আরো ডিটেল পড়াশোনা করতে হবে বিষয়গুলো নিয়ে। আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আসলে জিনিসগুলো কিভাবে আহ, কাজ করে। তো এটাই মোটামুটি ওভারভিউটাই আউটলাইন্সটা ওইভাবেই সাজানো যেভাবে বললাম। প্রথমত মেশিন লার্নিং এর বেসিক্স নিয়ে বলবো, দেন হইতেছে এটার ট্রানজিশনস গুলো নিয়ে বলবো, দেন ফাইনাল কারেন্ট স্টেট অফ দ্য আর্ট মডেলগুলো নিয়ে বলবো এবং ফিউচারে আসলে কি হইতে পারে, এবং শেষে হচ্ছে যারা হচ্ছে বিগিনার তারা হইতেছে যদি মেশিন লার্নিং শুরু করতে চায় তারা আসলে কোথা থেকে শুরু করবে, কিভাবে সামনের দিকে আহ, শিখবে এবং কাজ করবে সেটা নিয়ে ডিসকাস করবো। তো আমার পরিচয় তো আই থিঙ্ক সবাই জানে। আমি কারেন্টলি কোভ হিল অ্যানালিটিক্স অ্যান্ড মার্কেটিং এ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। উম, আর হইতেছে আমাকে আজকে এই প্রেজেন্টেশনটা তৈরি করতে হেল্প করছে ইসরাত জাহান। সে এআই ইঞ্জিনিয়ার ইন্টার্ন হিসেবে কাজ করতেছে কোডেন সলিউশন ইনকর্পোরেটে। আচ্ছা, প্রথমত আসলে মেশিন লার্নিং এর থেকে আমাদের কাছে আসলে এআই শব্দটা বেশি পরিচিত, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যেটাকে বাংলায় বলা যেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এই জিনিসটা আসলে কাইন্ড অফ বলা যেতে পারে যে কি মানে আমরা আসলে যে জিনিসটা আহ, বুদ্ধিমত্তা বলি সেটাকে যদি হচ্ছে মানে মানুষ না করে সেটা যদি একটা যন্ত্র করে সেটাই আসলে আর্টিফিশিয়াল হয়ে যায় আসলে। ঠিক আছে, তো এই যে কাইন্ড অফ মানে আমরা হিউম্যানরা যে জিনিসটা করতে পারতেছি এই জিনিসটা যদি একটা মেশিন করতে পারে সেটাই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা যেতে পারে। আর মেশিন লার্নিং তাহলে আসলে কি? মেশিন লার্নিং আসলে এটার একটা পার্ট। এটা মানে আমার একটা উদাহরণ হিসেবে যদি বলি তাহলে হইতেছে আই থিঙ্ক ক্লিয়ার করা যাবে জিনিসটা। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আমাদের আসলে অনেকভাবে চিন্তা করা যেতে পারে। সাপোজ হচ্ছে আমার একটা প্রবলেম হচ্ছে এরকম যে উম, আমার কাছে একটা রোবট আছে। তো সে হইতেছে একটা কলমের দোকানে যায় কলম কিনবে, দেন কলম কিনে চলে আসবে। তো আমি ধরে নিলাম যে হচ্ছে আহ, পথটা খুবই সহজ, মানে খুবই ডিফাইন্ড একটা পাথ। মানে ডিফাইন্ড একটা পাথ বলতে পথের মধ্যে কোনো ঝামেলা নাই, সে ইজিলি যাইতে পারবে এবং হচ্ছে ওইখানে একটা মানে কি বলা যায় খুব ইজি একটা সিস্টেম আছে যেটা থ্রুতে সে কলমটা কিনে চলে আসতে পারবে। সো আমি এটা কিন্তু হচ্ছে একটা রুল বলে দিতে পারি, হইতেছে তার মধ্যে একটা প্রোগ্রাম সেট করে দিতে পারি যে হচ্ছে সে হচ্ছে এত স্টেপ যাবে, দেন হচ্ছে একটা কিয়া করবে, একটা হচ্ছে কলম কিনবে, দেন চলে আসবে। আমি হিউম্যান হিসেবে সেম জিনিসটাই করতে পারতাম। এটা যখন রোবট করতেছে বা মেশিন করতেছে সেটাকেই হতেছে আমি বলতেছি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা সিম্পলি এটা বলা যেতে পারে। আহ, কিন্তু এখন যদি আমি চিন্তা করি যে না আমার পথটা হচ্ছে আহ, একদম স্ট্রেট ফরওয়ার্ড পথ না, দেখা যাচ্ছে আমার পথে হচ্ছে অনেক গাড়ি ঘোড়া আসতে পারে বা আবার আমাকে রাস্তা পার হওয়া লাগতে পারে। তখন এই ক্ষেত্রে কি হবে? মানে আমি কি আসলে স্পেসিফিক কোনো রুল মানে বলে দিতে পারবো যে হচ্ছে তুমি আহ, এই ওয়েতে যাও, দেন হচ্ছে কলম কিনে নিয়ে আসো? এটা কিন্তু পসিবল হবে না। তো তখনই আসলে যে জিনিসটা প্রয়োজন হবে আমার হচ্ছে ডেটা থেকে শেখা। মানে আমার কাছে ডেটা আছে, ডেটা থেকে শেখা মানে হচ্ছে আমি রোবটটাকে অনেকগুলো এই ধরনের সিনারিও তাকে দেখাবো, সে হইতেছে গাড়ি আসতেছে বা তাকে রাস্তা পার হইতে হচ্ছে,
এই ধরনের অনেকগুলো সিনারিও সে দেখবে। তো অনেকগুলো সিনারিও দেখার পরে সে পরবর্তীতে দেখা যাচ্ছে নিজেই একটা ডিসাইড করতে পারতেছে যে হচ্ছে ওকে আমার হচ্ছে এই আমার সামনে একটা গাড়ি আসতেছে, তো আমাকে সাইডে যেতে হবে, বা হচ্ছে আমার এখন একটা রাস্তা অন্য দিকে যাইতে হতেছে, সাইডে যাইতে হবে, মানে রাস্তা পার হইতে হবে। তো নিজে থেকে ডিসাইড করতে পারতেছে। এটা হচ্ছে একটা, এই যে আমি হচ্ছে মাঝখানে যে প্রসেসটা করলাম যে হচ্ছে তাকে হচ্ছে ডেটা দিয়ে শেখাইলাম, সেটাই হচ্ছে আসলে মেশিন লার্নিং। এবং এটাকে হচ্ছে আমরা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে পারি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে একটা বড় জিনিস, মানে এই যে আমরা এর আগে যে রুল বেস সিস্টেমটা বললাম ওটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা যেতে পারে। আর মেশিন লার্নিং হইতেছে ওটারও একটা পার্ট, মানে হইতেছে আমরা যখন আসলে ডেটা থেকে, আমার কাছে ডেটা আছে, ডেটার থেকে আমি হইতেছে একটা মেশিনকে শেখাইতেছি কোন একটা প্রবলেম সলভিং, সেই হইতেছে ডেটা থেকে ইনসাইট নিয়ে শিখতে পারতেছে এবং প্রবলেম সলভ করতে পারতেছে। এটাই আসলে মেশিন লার্নিং। তো আসলে মেশিন লার্নিং কেন আসলো, এই জিনিসটা আগের উদাহরণটা থেকেই আসলে বলা যেতে পারে যে হচ্ছে আসলে আমাদের অনেক কিছুই আসলে রুলস বা প্রোগ্রামেটিক্যালি বলা পসিবল না। ঠিক আছে, যেমন হইতেছে আমি যদি বলি যে হচ্ছে মানে আমার একটা কি হ্যান্ড রিটেন ডিজিট আছে, সাপোজ হচ্ছে 1 2, আমি ধরেন 1 লিখলাম আর কি। তো একটাই যদি আমি যদি হচ্ছে মেশিনের সাথে ডিটেক্ট করতে চাই যে হচ্ছে একটা একজন লিখছে 1, ওই জিনিসটা এই যে 1, সেই জিনিসটা যদি আমি ডিটেক্ট করতে চাই মেশিনকে দিয়ে, এখন এখানে কিন্তু হচ্ছে আমি স্পেসিফিক কোনো রুলস দাঁড় করাতে পারবো না যে হচ্ছে এটা যে একটা 1, এটা যদি হয়তো বা আমরা কম্পিউটার দিয়ে স্পেসিফিক একটা ফরম্যাটে যদি লিখতাম তখন হয়তো ডিফাইন করতে পারতাম যে এটা 1। কিন্তু যখন আমরা হিউম্যান লিখবো তখন কিন্তু জিনিসটা কিন্তু সেম জিনিসটা থাকবে না, এটা ডিফারেন্ট হইতে পারে। ডিফারেন্ট হইতে একটাই একই হইতেছে 1 লিখবো, কিন্তু এটা হচ্ছে আমরা অনেকগুলো ওয়েতে লিখতে পারি। ঠিক আছে, বাট ওইটা স্টিল 1। তো এখানে কিন্তু আমার রুল অ্যাপ্লাই করার সুযোগ নেই, মানে স্পেসিফিক কোনো রুল দাঁড় করানোর সুযোগ নাই যে হচ্ছে এটা 1, মানে হচ্ছে আমরা ক্লাসিক্যাল প্রোগ্রামিং দিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারি না। তো এইখানে আসলে মেশিন লার্নিং আসছে। আসলে মেশিন লার্নিং এ যেটা হয় যে আমি হচ্ছে ওকে হচ্ছে অনেকগুলা একের ছবি দেখাবো, যে আমি সাপোজ আমার একটা সিস্টেম আছে শুধু এক ডিটেক্ট করা শিখবে, যে আছে হিউম্যানের এক লিখছে ওইটা ডিটেক্ট করা শিখবে। তো হচ্ছে আমরা ওটা অনেকগুলা এক লেখা ডাটা তাকে দিব যে হচ্ছে এই ধরনের লেখা হলে এক হয়। তখন সে দেখা যাচ্ছে ওই যে অনেকগুলা এক আছে ওইখান থেকে প্যাটার্ন রিকগনাইজ করে সে পরবর্তীতে বলতে পারবে যে হচ্ছে কোনটা এক। ঠিক আছে, তারপর হইতেছে আসলে উম, আহ, আরো যদি প্রবলেমের কথা বলি, যেমন সেলফ ড্রাইভিং কারের কথা যদি বলি, কার চালানোর ক্ষেত্রে কি হয় সাধারণত অনেক ধরনের সিনারিও আসলে হতে পারে। আমার সামনে একটা গাড়ি, অন্য একটা মোটরসাইকেল আসতেছে, বা হচ্ছে আহ, মানুষ আসতেছে, বা হচ্ছে মোটরসাইকেলটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার স্পিড আসতেছে, অথবা 20 কিলোমিটার পার আওয়ার স্পিড আসতেছে। মানে অনেকগুলো সিনারিও হতে পারে, মানে পসিবল কেসের সংখ্যা হচ্ছে ইনফিনিটি। তো এখানে কিন্তু হচ্ছে আমি কোনো রুল আসলে দাঁড় করাতে পারবো না। এখানে আসলে আমাদের তাকে হচ্ছে ডেটা থেকে শিখতে হবে এবং সেলফ লার্নিং করতে হবে আসলে, মানে তাকে নিজে নিজে শিখতে হবে। তো এই জায়গাটায় আসলে মেশিন লার্নিং আসছে, যে ধরনের প্রবলেম গুলো আসলে ট্রেডিশনাল ওয়েতে সলভ করা যায় না, সেখান থেকেই আসলে মেশিন লার্নিংটা আসে সেই ধরনের প্রবলেম গুলা সলভ করার জন্য। এখানে একটা ভিজুয়ালাইজেশন আছে, যে হইতেছে আমার মেশিনকে দেখানো হইতেছে যে হইতেছে এই ধরো এটা হচ্ছে আপেলের ছবি, এটা হচ্ছে আপেলের ছবি। তখন পরবর্তীতে তাকে একটা ডিফারেন্ট টাইপের আপেলের ছবি দেখা হচ্ছে, দেখা হচ্ছে সে আসলে নিজে থেকে বলতে পারতেছে এটা হচ্ছে আপেল। তো এটাই আসলে এমএল, যে হচ্ছে সে তাকে হচ্ছে আমি কিছু আমার কাছে ডেটা আছে, তাকে সেই ডেটাগুলো দিয়ে শেখাবো, সে পরবর্তীতে উম, আহ, মানে সেটার আহ, নিজে থেকেই একটা ডিসিশন নিতে পারবে, যেটা যদি ডিফারেন্টও হয় বাট সিমিলার টাইপের হয়। তো মেশিন লার্নিং এ আসলে কি কি টাইপের হইতে পারে এগুলা অনেক বেশ কিছু ক্লাসিফিকেশন আছে। যেমন হচ্ছে একটা হইতেছে সুপারভাইজড লার্নিং। এটাই আসলে মোস্টলি পপুলার। সুপারভাইজড লার্নিংটা হইতেছে এমন যে হচ্ছে আমার কাছে যদি হইতেছে লেভেল ডাটা থাকে, লেভেল ডাটা বলতে হচ্ছে আমার মানে কাইন্ড অফ এর আগে যেমন দেখলাম যে আপেলের ছবি আছে, তো আমার বেশ কয়েকটা ছবি আছে, একটা আপেল আর কলা। আমি চাইতেছি আমার কাছে অনেকগুলো আপেল আর কলা ছবি আছে, এবং পরবর্তীতে
যখন আমি একটা ছবি দিব তখন হচ্ছে সে বলতে পারবে যে এটা আসলে আপেল নাকি কলা। তো এই যে এই প্রবলেমটাই, তো আমি যদি আমার কাছে ছবি আছে, আপেলের ছবি আছে, ওটার জন্য যদি লেভেলটা থাকে আপেল, কলা আছে, কলার ছবির লেভেল আছে কলা। তো এই ধরনের অনেকগুলো যদি আমার কাছে ডাটা থাকে, এবং ওটাকে আমরা ট্রেন করব, দেন ট্রেন করার পরে যেটা হবে তাকে হচ্ছে আনসিন কিছু ছবি দিব, অথবা আমি নিজে একটা আপেলের ছবি, সরি, আপেলের ছবি তুলে দিলাম, তখন সে নিজে থেকে বলতে পারবে যে হচ্ছে এটা হচ্ছে আপেল। ঠিক আছে, এটাই হচ্ছে সুপারভাইজ লার্নিং। মানে আমাদের আসলে ম্যাক্সিমাম যে মেশিন লার্নিং এর সাকসেস গুলা এই ফিল্ডে আসছে, সুপারভাইজ লার্নিং এ আসলে আসছে। ইভেন আমাদের যে চ্যাট জিপিটি বা এই ধরনের মডেলগুলো, এখানে একটা সুপারভাইজ লার্নিং প্রসেস আছে। আনসুপারভাইজ লার্নিং প্রসেসটা আসলে কি? আনসুপারভাইজ লার্নিং প্রসেসটা হইতেছে আমার কাছে কি বলা যায়, আমার কাছে হচ্ছে লেভেলিং নাই। মানে হচ্ছে আমার কাছে এই যে এর আগে যেমন হচ্ছে বললাম যে হচ্ছে আমার কাছে কলা আছে, আমি কলার ছবি আছে, কলা সেটার লেভেল আছে, মানে আমি যেটা হচ্ছে ডাটা আছে যেটা, এবং সেটার যে অ্যান্সারটা আমি খুঁজতে যাচ্ছি, সেই অ্যান্সারটা আমার কাছে ছিল এর আগে, কিন্তু আমার কাছে যে অ্যান্সারটা না থাকে তখন আসলে আমি কিভাবে করব? যেমন হচ্ছে আমার যদি হইতেছে একটা উদাহরণ হইতে পারে যে ক্লাস্টারিং, মানে হচ্ছে আমি কাস্টমার সেগমেন্ট করতে চাইতেছি, যে আমার একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। তো ওইখানে হচ্ছে আসলে আমি যদি সেগমেন্ট করতে চাই যে হচ্ছে কোন কাস্টমার গুলো আসলে কি টাইপের জিনিসপত্র কিনতেছে, বা হচ্ছে তাদের ক্যারেক্টারিস্টিক্স কি, তো হইতেছে এইটা হইতেছে এই ধরনের প্রবলেম গুলো আসলে আমরা আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে লার্নিং দিয়ে সলভ করতে পারি। আর রিইনফোর্সমেন্ট লার্নিং, এইটা হইতেছে খুবই অ্যামাজিং একটা জিনিস, এবং মানে কারেন্টলি বলা যেতে পারে এই জিনিসটা একটা রিভলিউশন ঘটাই দিতেছে আসলে। ঠিক আছে, এবং হচ্ছে আমরা যে ডিপসিক দেখলাম, আসলে আমরা রিসেন্টলি দেখছি যে হচ্ছে চাইনিজ যে মডেল ডিপসিক মানে রিভলিউশন ঘটাই দিল। মানে হচ্ছে আমাদের হঠাৎ করে আমরা চ্যাট জিপিটি ইউজ করতেছিলাম, তো হঠাৎ করে ডিপসিক দেখা যাচ্ছে একটা বিগ রেভলিউশন ঘটাই দিল। মানে তো উম, তারা আসলে আহ, এই চ্যাট জিপিটি যে হচ্ছে বেস মডেল, ওইটার উপর ভিত্তি করেই আগাইছে। মানে পরবর্তীতে তারা যেটা করছে, মানে চেইন অফ থটস নামে একটা জিনিস ইন্টিগ্রেট করছে, এবং এই জিনিসটা করছে হচ্ছে আসলে রিইনফোর্সমেন্ট লার্নিং এর থ্রুতে। রিইনফোর্সমেন্ট লার্নিং জিনিসটা আসলে এরকম, আমরা যে হইতেছে আমার ক্লাস 9-10 মনে থাকতে পারে অনেকে, যে হচ্ছে আমরা ফিজিক্স এর প্রবলেম সলভ করতাম, আমাদের হচ্ছে চ্যাপ্টারে হচ্ছে প্রবলেম থাকতো আর হচ্ছে শেষে অ্যান্সার থাকতো। তো হচ্ছে আমরা তো ডিফারেন্ট ওয়েতে সলভ করতাম, দেন হচ্ছে অ্যান্সার গুলো মিলাইতাম যে অ্যান্সারটা মিলছে কিনা। তো হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিংটা হচ্ছে সেম জিনিস। তো হচ্ছে তাকে প্রবলেম দেওয়া হয়েছে এবং অ্যান্সারটা দেওয়া হয়েছে, সে তখন হচ্ছে ডিফারেন্ট ওয়েতে ট্রাই করতেছে জিনিসটা। যদি হইতেছে সে অ্যাকচুয়াল অ্যান্সারে পৌঁছাতে পারে, তখন দেখা যাচ্ছে তাকে একটা পজিটিভ রিওয়ার্ড দেওয়া, পজিটিভ পয়েন্ট দেওয়া হইতেছে। কিন্তু যদি হচ্ছে ঠিক অ্যান্সারের দিকে না যায়, তাকে একটা নেগেটিভ স্কোরিং দেওয়া হইতেছে। তো এইভাবে সে শিখতেছে, যদি হচ্ছে ভালো করে তাহলে পজিটিভ স্কোর, আর যদি খারাপ করে নেগেটিভ স্কোর। এইভাবে রিওয়ার্ডের থ্রুতে লার্নিংটা হইতেছে, এবং এইভাবে সে শিখতেছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে সে মানে একটা এই ধরনের সিস্টেম গুলো দেখা যাচ্ছে কারেন্টলি অনেক, মানে খুবই হার্ড ম্যাথ প্রবলেম সলভ করতে পারতেছে। এবং মানে রিসেন্টলি যেটা হইছে আসলে ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড যেটা হয় আর কি, মানে খুবই প্রেস্টিজিয়াস একটা কন্টেস্ট। মানে সেখানে হচ্ছে মানে পৃথিবীর সব থেকে মেধাবী যারা, তারা হইতেছে কি বলা যায় আন্ডার কলেজ লেভেলে যারা স্টুডেন্ট বা হাই স্কুল লেভেলের স্টুডেন্ট সেখানে যায় পার্টিসিপেট করে, এবং খুবই হার্ডেস্ট প্রবলেম তাদের সলভ করতে দেওয়া হয়। এবার দেখা গেছে যে আহ, উম, আহ, কিছু মডেল আছে তারা হইতেছে মানে গোল্ড মেডেল পাওয়ার মতো স্কোর পাইছে আসলে। ঠিক আছে, সো খুবই অ্যামাজিং একটা জিনিস। এবং হইতেছে কোড ফোর্সেস, আমরা যারা প্রবলেম সলভিং করি তারা জানি যে কোড ফোর্সেস যে প্রবলেম, সেগুলো সলভ করা কতটা ডিফিকাল্ট। এবং আমাদের যে আহ, যদি বলি যে হচ্ছে 2700 রেটিং, মানে এই জিনিসটা রিচিভ করাটা অনেক ডিফিকাল্ট একটা জিনিস। বাট হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এর থ্রুতে দেখা যাচ্ছে যে কারেন্ট মডেল গুলা ওই জায়গা পর্যন্ত হচ্ছে রিস করতে পারছে। ঠিক আছে, এবং এর আগে যেটা বললাম আমরা সেলফ ড্রাইভিং কারের কথা, সেখানেও আসলে সেম জিনিসটাই হয়, হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এর থ্রুতে
দেখা যাচ্ছে অনেক সময় সেলফ লার্নিং করে সে। আরেকটা ক্যাটাগরাইজেশন মেশিন লার্নিং এ বলা যেতে পারে, এটা হচ্ছে সেমি সুপারভাইজড লার্নিং। সেমি সুপারভাইজড লার্নিংটা কেমন, যে হইতেছে আমার কাছে হয়তো বা কিছু হচ্ছে লেভেল ডাটা আছে, কিছু আগে যেটা বললাম যে হচ্ছে আমার আহ, যে ওই যে কিছু আপেলের ছবি আছে, আপেল সেটা যে হচ্ছে লেভেল আপেল, এই নামটা আমরা জানি। তো বা কলার ছবি আছে, কলা নামটা জানি। বাট হচ্ছে আমার অনেক ক্ষেত্রেই এই জিনিসটা না হইতে পারে, যে হচ্ছে আমার কাছে হয়তোবা আহ, কিছু লেভেল ডাটা আছে, যে হচ্ছে আমার হয়তোবা কিছু পাখির সাউন্ডের হচ্ছে আমার অডিও আছে, এবং আমি কিছু কিছু ক্ষেত্রে আমার হচ্ছে লেভেল করা আছে সেগুলো, যে হচ্ছে এই সাউন্ডের জন্য এটা হচ্ছে আসলে স্পেসিফিক একটা পাখির, আচ্ছা পাখির নামগুলো এখন আমি ভুলে গেছি। আচ্ছা দোয়েল পাখির, সাপোজ আমার একটা দোয়েল পাখির সাউন্ড আছে, দোয়েল পাখি সেটা, বা হচ্ছে একটা অন্য একটা আহ, পাখির সাউন্ড আছে, সেটা কি আছে। বাট হচ্ছে আমার কাছে কিছু সাউন্ড আছে যেটা হচ্ছে আমি কি একটা জানি না কি বলে, লেভেলটা জানি না। তো হচ্ছে আমি যদি এখানে আনলেভেল যে ডাটা আছে সেগুলোকে হচ্ছে সামহাও যদি ইউজ করতে পারি, এটাকে হচ্ছে সেমি সুপারভাইজড অ্যাপ্রোচ বলে আসলে। মানে এখানে হচ্ছে আমি কাইন্ড অফ যে জিনিসটা করতে পারি, মানে আমি সুপারভাইজড যে লার্নিং সেই ডাটাগুলো ইউজ করব, আবার আমার কাছে যে লেভেল ডাটাগুলো নাই, এগুলোকে আমি একটা আনসুপারভাইজড অ্যাপ্রোচে ইউজ করতে পারি। মানে কাইন্ড অফ একটা যদি আমি একটা এমবেডিং তৈরি করতে পারি, যদি মানে আমাদের যে যেগুলো লেভেল আছে সেগুলোর জন্য যদি এমবেডিং তৈরি করতে পারি, যে হচ্ছে আমার এবং করেসপন্ডিং মানে সাপোজ হচ্ছে দোয়েল পাখির সাউন্ড যেটা আছে সেটা একটা মানে সেটার যে এমবেডিং সেটা যদি আমি ক্রিয়েট করতে পারি, দেন হচ্ছে সেইটার যে কাছাকাছি যে এমবেডিং গুলা হবে, মানে পরবর্তী যেগুলো আমি জানি না সেগুলোকে হচ্ছে আমি সেম দলে নিয়ে আসতে পারি, দেন হচ্ছে আমি ট্রেন করতে পারি। তো দেন হচ্ছে এইটাকে আসলে সেমি সুপারভাইজড অ্যাপ্রোচ বলা যেতে পারে। এটা আসলে উম, আহ, আরো ইউজ কেসেস আছে, আমরা আরো এক্সপ্লোর করতে পারি। তো এটা একটা ওয়ান অফ দ্য ইউজ কেসেস। তো আমি আজকে আসলে মেশিন লার্নিং এর উম, দুইটা পার্ট বলা যেতে পারে, মানে একটা হচ্ছে মানে দুইটা পার্ট বলতে অনেকগুলো থাকতে পারে, বাট মেজরলি ক্লাসিক্যাল কিছু মেশিন লার্নিং অ্যালগরিদম আছে, কেএনএন বা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, ওগুলো আমরা হয়তো মেশিন লার্নিং কোর্সে পড়ছি। তো হইতেছে উম, আহ, ওগুলোর থেকে মানে ওগুলোরও এখন ইউজ কেস একেবারে নাই এটা না, এখনো সেগুলোর ইউজ কেস আছে, বাট আমি রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে আসে যতটুকু দেখছি আসলে মোস্টলি ডিপ লার্নিং নিয়ে কাজ করা হয়। এবং আহ, এই ডিপ লার্নিং এর আসলে আবার অনেকগুলা ভেরিয়েশন আছে, যেমন হচ্ছে ভিশন, বা হচ্ছে আমাদের আসলে ইমেজ বা এই ধরনের ভিডিও এই ধরনের ডাটাগুলো নিয়ে যেখানে কাজ করা হয় সেটা হচ্ছে ভীষণ রিলেটেড, সিএনএন মডেল দিয়ে সাধারণত এগুলো সলভ করা হয়, সিএনএন বা তারপর হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মানে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে যেখানে কাজ করা হয় সেটা হচ্ছে এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তারপর হচ্ছে অডিও প্রসেসিং, আমাদের হচ্ছে স্পিচ রিকগনিশন বা এই ধরনের টাস্কগুলো সলভের ক্ষেত্রে। তো আমি হইতেছে এই মডেলগুলো কিছু হাই লেভেল দেওয়ার ট্রাই করব। তো নিউরাল নেটওয়ার্ক, নিউরাল নেটওয়ার্ক জিনিসটা কি আসলে, ডিপ লার্নিং এর যে কোর পার্ট, এবং যেটা আসলে মেইনলি মানে আমাদের যে এআই রেগুলেশন বা হচ্ছে মেশিন লার্নিং এর রেগুলেশন যাই দেখি, মানে কারেন্টলি দেখতেছি এটা আসলে এখান থেকে শুরু, এবং হচ্ছে এই যে এবারে যে নোবেল প্রাইজ, ফিজিক্সের নোবেল প্রাইজ এই নিউরাল নেটওয়ার্কের মানে আহ, উপরে আসলে দেওয়া হয়েছে। নিউরাল নেটওয়ার্কের যে হচ্ছে ইনোভেশন, এখানকার যে হচ্ছে কিছু নিউরাল নেটওয়ার্কের কিছু ইনোভেশনের উপর বেস করে আসলে দেওয়া হয়েছে। তো এইটা হইতেছে নিউরাল নেটওয়ার্ক জিনিসটা কি, নিউরাল নেটওয়ার্ক জিনিসটা হইতেছে আসলে এখানে ট্রাই করা হইতেছে হিউম্যানের যে হচ্ছে আমাদের যে ব্রেইন, ব্রেইনে হচ্ছে আসলে আমাদের অনেকগুলো নিউরন আছে, এবং হচ্ছে আমাদের যে হিউম্যান ব্রেইনে আসলে যেভাবে ডিসিশন মেকটা করে ওইটারই হচ্ছে একটা মিমিক করা ট্রাই করা হয়েছে, যে হচ্ছে আমার অনেকগুলো নিউরন থাকবে, অনেকগুলা সেগুলোর কানেকশন থাকবে। তো দেন হইতেছে আমার আহ, সেগুলো হইতেছে আমার বিভিন্ন কেসে বিভিন্ন ভাবে সেই নিউরন গুলা অ্যাক্টিভেটেড হবে এবং ডিসিশন মেক করবে। তো সেম জিনিসটা আসলে ম্যাথমেটিক্যালি
ট্রাই করা হয়েছে যে হচ্ছে আমার সাপোজ এখানে যদি আমরা দেখি যে একটা নিউরন ছবি আছে, মানে নিউরন এটাকে যদি একটা চিন্তা করি, এখানে হচ্ছে আমার কিছু ইনপুট আছে, আর এখানে W1 W2 এগুলো হচ্ছে আমরা এজ হিসেবে চিন্তা করি যে আমার একটা এজ আছে। তো হইতেছে আমার যদি কিছু আমার এই ধরনের প্রবলেম আমি সলভ করতে চাই যে হচ্ছে আমার কিছু ইনপুট আছে, আমার আউটপুট আছে কিছু, তো আমি দেখা যাচ্ছে এই ইনপুট গুলোর সাথে এই মানে ইনপুট গুলো থেকে আমি আউটপুটটা প্রেডিক্ট করার চেষ্টা করব। তো যখন ট্রেনিং হবে তখন যেটা হবে, তখন প্রথমত হচ্ছে আমার এই যে ওয়েট গুলো আছে W1 W2 WI যাই বলি, তো এইগুলো হচ্ছে আমি একটা র্যান্ডমলি হইতেছে একটা ভ্যালু বসাবো, ঠিক আছে। তো র্যান্ডম ভ্যালু বসালে যেটা হবে, আমার স্পেসিফিক ইনপুটের জন্য হচ্ছে একটা আউটপুট আসবে এখানে। তো সেই আউটপুটটা হচ্ছে একটা সেটা আউটপুটটা হচ্ছে একটা র্যান্ডম জিনিস হবে, এবং অবশ্যই সেটা আমাদের মানে যেটা এক্সপেক্টেড আউটপুট সেটা সমান হইতে পারে না হইতে পারে। যদি সমান না হয় তার মানে একটা ডিসটেন্স থাকবে, ইরোর থাকবে। তো হচ্ছে আমরা ওই ইরোরটা ক্যালকুলেট করব, ঠিক আছে। ইরোরটা ক্যালকুলেট করার ডিফারেন্ট ওয়ে আছে, বাট সিম্পলিসিটির জন্য আমরা যদি চিন্তা করি যে এটা একটা বিয়োগ করতেছি, ইরোরটা বের করতেছি, মানে আমার অরিজিনালের সাথে আমার যে হচ্ছে আমার প্রেডিকশন এটার আসলে কতটুকু ডিফারেন্স আছে সেই ইরোরটা ক্যালকুলেট করতেছি। দেন হইতেছে ওই ইরোরটার উপর বেস করে আমি পরবর্তীতে এই যে ওয়েট গুলো ছিল বা W1 W2 এইগুলো হচ্ছে আপডেট করব, ঠিক আছে। এগুলোর হচ্ছে কিছু মানে ম্যাথমেটিক্যাল ওয়ে আছে, আসলে ক্যালকুলাস আমরা যে করছি ক্যালকুলাসের কিছু আইডিয়া এখানে আসলে অ্যাপ্লাই করা হয়। তো আহ, ওইগুলো থ্রুতে আমি হচ্ছে এইগুলো হচ্ছে আপডেট করব, এবং এই আপডেট গুলো হচ্ছে বারবার যখন রিপিটেডলি আমরা করব অনেকগুলো ডাটার উপরে, তখন দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে এতটা ভালো হয়ে যাবে এক সময় যে হচ্ছে ওয়েট গুলো এতটা ভালো হয়ে যাবে যে আমরা যদি পরবর্তীতে আমাদের ডেটা সেটের বাইরেও কোনো ইনপুট দিই, তখন দেখা যাচ্ছে সে কারেক্টলি প্রেডিক্ট করতে পারতেছে। তার কারেক্টলি একটা প্রেজেন্টেশন অফ হয়ে গেছে, প্রেজেন্টেশন অফ হয়ে গেছে। সরি, আমি তাহলে হচ্ছে আচ্ছা আবার প্রেজেন্ট করতেছি। এবার কি আসছে প্রেজেন্টেশনটা? আচ্ছা, ঠিক আছে। ওকে, এটাই আসলে প্রোস, মানে এটা মানে আহ, যারা হচ্ছে শুরু করতে চায় আমার সাজেশন থাকবে যে হচ্ছে এই নিউরাল নেটওয়ার্ক কেমনে কাজ করে, এটা আসলে আমরা যদি বুঝি তাহলে আসলে মেজরলি মানে আমরা আসলে বুঝবো যে আসলে কেমনে এই যে মেশিন লার্নিং রেগুলেশনটা, মেশিন লার্নিং কিভাবে শিখতেছে বা সামথিং। এটাই আসলে মানে কোর একটা জিনিস, নিউরাল নেটওয়ার্কস আসলে একটা মেজর জিনিস। আমি একটা হাই লেভেলের আসলে সামারি দিলাম। তো বাট হচ্ছে এইটার একটা লিমিটেশন আছে, যে এইভাবে যদি এই যে আমরা ইনপুট গুলো এইভাবে দিলাম, তো এইভাবে যদি হচ্ছে একটা মেশিনকে শেখাইতে চাই, তো যেটা প্রবলেম হবে যে হচ্ছে আমার ধরেন যে হচ্ছে একটা ইমেজ আছে, ইমেজের ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে আমার কাছাকাছি দুইটা যে হচ্ছে একটা পিক্সেল আছে, ওই দুটো কিন্তু একটা সম্পর্ক আছে। তো ওই দুটার যে হচ্ছে লোকাল যে সম্পর্কটা, আমার যদি হচ্ছে নিউরাল নেটওয়ার্কটা যদি আমি ইনপুট গুলো এইভাবে প্রসেস করি, তাহলে কিন্তু এটার কি একটা মানে হচ্ছে লোকাল ইনফরমেশনটা হচ্ছে প্রিজার্ভ হইতেছে না। কারণ হচ্ছে যে এখানে হইতেছে আমার ইনপুটটা কোথাকার সেই ইনফরমেশনটা কিন্তু ট্র্যাকটা থাকতেছে না। তো এখানে আসলে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কটা এখানে আসছে। কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে যেটা হয় একটা কার্নেল থাকে, কার্নেলটা থাকার কারণে যেটা হয় আমার স্পেসিফিক লোকাল যে ইনফরমেশনটা এই জিনিসটা প্রিজার্ভ হয়। যে আমার কাছাকাছি যে আহ, আহ, কাছাকাছি যে হচ্ছে আমার কি বলা যায় ভ্যালুস গুলা, মানে হচ্ছে আমার একটা ইমেজে যে হচ্ছে কাছাকাছি পিক্সেলের যে হচ্ছে কি বলা যায় ওকে, কাছাকাছি পিক্সেলের যে হচ্ছে আমার যে লোকাল যে ইনফরমেশনটা এই জিনিসটা হচ্ছে প্রিজার্ভ প্রিজার্ভ থাকে, এবং এটার জন্য আসলে আমাদের পরবর্তীতে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের আবিষ্কার আসলে এখান থেকেই হয়েছে। যে হচ্ছে আমাদের আসলে আগের যে নিউরাল নেটওয়ার্কের প্রসেসটা ছিল সেখানে হইতেছে আমাদের আসলে লোকাল ইনফরমেশনটা প্রিজার্ভ হইতেছিল না। এই জিনিসটা আসলে এই প্রবলেমটা আসলে
কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের থ্রুতে সলভ হয়েছে। বাট হইতেছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক এই প্রবলেমটা সলভ হইলো, আরেকটা প্রবলেম আসলে থেকে গেছে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে যদি হচ্ছে লং কনটেক্সট লাগে, সাপোজ হচ্ছে আমার একটা সেন্টেন্স লিখলাম রহিম ইজ এ গুড বয়, তারপরে হচ্ছে যে আমি তাকে নিয়ে হচ্ছে আরেকটা সেন্টেন্স লিখবো যে হচ্ছে হি ইজ অলসো এ গুড প্লেয়ার। তো এই যেখানে যে আমি হয়তো বা হিউম্যান হিসেবে ডিটেক্ট করতে পারলাম যে সে হচ্ছে হি, কিন্তু হচ্ছে সে হি নাকি সি, এখানে যদি হচ্ছে আমাকে কিন্তু অনেক আগের একটা ইনফরমেশন, রহিম ইজ এ গুড বয়, শেষের দিকে লোকাল ইনফরমেশন গুলো হচ্ছে বয় বা গুড, কিন্তু হচ্ছে রহিম কিন্তু অনেক দূরের জিনিস, ঠিক আছে? তো এই ইনফরমেশন গুলো আসলে কিভাবে থাকবে গ্লোবাল বা অথবা আমার হচ্ছে লং একটা দূরের একটা ইনফরমেশন। তো হচ্ছে দেখা যাচ্ছে আমার এই প্রবলেমটা সলভ করার জন্য পরবর্তীতে আসলে আরএনএন আসছে, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। এইখানে যেটা হয় মানে আমার এখানে আসলে আরএনএন এর একটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে এলএসটিএম, লং শর্ট টার্ম মেমোরি। এটা হচ্ছে একটা কমপ্লেক্স একটা আর্কিটেকচার বা ম্যাথমেটিক্যাল অনেক কিছু আছে, আমরা অত কিছুর মধ্যে যাব না। আমরা আসলে সিম্পলি যে জিনিসটা হয় সেই জিনিসটা বোঝার চেষ্টা করব, যেখানে আসলে তিনটা গেট থাকে, একটা ইনপুট গেট, একটা ফোর গেট গেট, একটা আউটপুট গেট। তো এখানে ইনপুট গেটের থ্রুতে একটা প্রসেসিং হয়, আর একটা হচ্ছে মানে হচ্ছে একটা হিডেন স্টেট থাকে, আর একটা হচ্ছে ইনপুট গেটের থ্রুতে প্রসেসিং হয়। তো এইখানে ইনপুট গেটটা হচ্ছে কাইন্ড অফ আমরা চিন্তা করতে পারি যে হচ্ছে আমার আগে যেভাবে নিউরাল নেটওয়ার্কটা প্রসেস হচ্ছিল ওইভাবে সেম ভাবে, আর মানে এখানে এই যে ফোর গেট গেট বা আপডেট গেট যদি চিন্তা করি, এইখানে যে জিনিসটা হয় আমার হইতেছে আসলে কোন ইনফরমেশনটা আসলে প্রিজার্ভ করা দরকার সেই জিনিসটা এখানে প্রিজার্ভ করে। আমার হচ্ছে লং একটা দেখা যাচ্ছে রহিম নামটা এর আগে হচ্ছে আমার প্রিজার্ভ করা দরকার ছিল, তো দেখা যাচ্ছে সে হচ্ছে এখানে লং ইনফরমেশন গুলো মানে হচ্ছে আমার লং কিছু ফিচার মানে আগের কিছু ফিচার বা হচ্ছে দূরের কিছু ফিচার আমার দরকার ছিল, সেগুলোকে সে রিজার্ভ করবে। তো এইভাবে আসলে এলএসটিএম এর থ্রুতে লং রেঞ্জ যে হচ্ছে আমার ফিচার গুলা সেগুলা হচ্ছে সেগুলো নিয়ে কাজ করা পসিবল হচ্ছে। বাট এলএসটিএম এরও কিছু লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে এই যে আমি যে ডিসিশনটা নিব যে আসলে কোনটাকে আমি রাখবো বা কোনটাকে রাখবো না, এটা তো একটা প্রবলেমেটিক, তাই না? যে হচ্ছে আসলে এখানে একটা লেভেলের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থ্রু করে রাখা হয়, বাট আমরা তো হচ্ছে আসলে বাকি অনেকগুলারও হচ্ছে লাগতে পারতো আর কি, মানে দেখা যাচ্ছে রহিম ইজ গুড বয়, হয়তো আমি শুধু রহিমকে রাখতেছি, কিন্তু হয়তো অনেক কিছু অনেক প্রবলেম সলভিং ক্ষেত্রে আমার স্টার লাগতো অথবা এ কে লাগতো, অথবা আমি সেগুলোকে রাখি নাই। তো এই কারণে দেখা যাচ্ছে রিকোয়ারমেন্ট নিউরাল নেটওয়ার্ক দিয়ে স্টিল হচ্ছে অনেক প্রবলেম আসলে সলভ করা যায় নাই। বা এবং এটা আরেকটা সমস্যা হইতেছে যে এটা হইতেছে লিনিয়ারলি প্রসেস করা যায়। দেখা যাচ্ছে আমার রহিম ইজ এ গুড বয়, তাহলে আমাকে রহিম তারপর ইজ তারপরে এ তারপরে গুড তারপরে বয় এইভাবে সিকোয়েন্সিয়ালি একটা প্রসেস করতে হয়। তো এটার কারণে যেটা হয় মানে আমাদের যে হচ্ছে আসলে মানে হচ্ছে আমার ডিপ লার্নিং এর যে রেভলিউশন, এটার অন্যতম একটা রিজন হইতেছে আমাদের হচ্ছে জিপিইউ বা গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিটের ব্যবহার করা। মানে গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিটে যেটা হয় আমার অনেকগুলো কোর থাকে, আমি অনেক প্যারালাল প্রসেস করে খুব ফাস্ট একটা ক্যালকুলেশন করতে পারি। আমাদের যেহেতু এখানে ডেটা থেকে লার্নিং করা, এখানে কিন্তু হচ্ছে আমাদের দেখা যাচ্ছে হিউজ কম্পিউটেশন থাকে। তো দেখা যাচ্ছে আমার এলএসটিএম এটা একটা বাধা যে হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল প্রসেসিং এর কারণে আমি দেখা যাচ্ছে আমার প্যারালাল প্রসেসিংটা ইউজ করতে পারি না। তো এখানে দুইটা প্রবলেম আসলে, যে হচ্ছে আমার লং কনটেক্সট প্লাস হইতেছে কি বলা যায় আমার প্যারালাল প্রসেসিং ইউজ করতে পারতেছে না। তো এই প্রবলেমটাই আসলে সলভ করছে ট্রান্সফর্মার, যেটা আসলে আমাদের কারেন্ট ওয়ার্ল্ড কে একটা রিভলিউশন ঘটিয়েছে 2017 এ। এই আর্কিটেকচারটা আসছে ট্রান্সফর্মার আর্কিটেকচার, যেটা আসলে মেইনলি হইতেছে মানে আমাদের মানে আগের যে আর্কিটেকচার গুলার যে লিমিটেশন গুলা ছিল সেই লিমিটেশন গুলো ওভারকাম করছে, যে হচ্ছে আমাদের লোকাল কনটেক্সট গ্লোবাল মানে হচ্ছে গ্লোবাল কনটেক্সট প্লাস হচ্ছে প্যারালাল প্রসেসিং সবগুলা প্রবলেম হইতেছে এইখানে হচ্ছে আসলে সলভ হয়েছে। তো এই মানে এখানে কোর জিনিসটা কি, কোর আইডিয়াটা হইতেছে এখানে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এই ইকুয়েশনটা আসলে কোর এখানকার জিনিস। এই যে আমরা এখানে ডান পাশে দেখতেছি কিউ ইন্টু কেটি রুট ডি কে ইন্টু ভি, এই ইকুয়েশনটা আসলে দুনিয়া মানে হচ্ছে দুনিয়া বদলানোর পিছনে অনেক বড় কন্ট্রিবিউট করছে আসলে। তো এই জিনিসটা এই ইকুয়েশনটা আসলে কি করতেছে, এই ইকুয়েশনটা যে জিনিসটা করে এই ইকুয়েশনটা আসলে
অ্যাটেনশনের ভ্যালু বের করে, মানে এবং এই যে মানে আমরা কি একটা দেখতেছি এই যে কি বলা যায়, আমরা যে হচ্ছে সরি আমরা যে হচ্ছে ট্রান্সফর্মার আর্কিটেকচারটা দেখতেছি, এইটা যে পেপারে প্রথম হচ্ছে আসলে আসছিল সেই পেপারটার নাম ছিল অ্যাটেনশন ইজ অল ইউ নিড, মানে হচ্ছে আমাদের যে জিনিসটা দরকার শুধু অ্যাটেনশন, অ্যাটেনশন ছাড়া আর কিছুরই আমার দরকার নাই। তো সেই অ্যাটেনশনের ভ্যালুটা আমরা আসলে কিভাবে পাবো? অ্যাটেনশনের ভ্যালুটা হচ্ছে যেভাবে আমরা পেতে পারি, সাপোজ আমরা এর আগে যে সেন্টেন্সটা বললাম যে রহিম ইজ এ গুড বয়, তাহলে এখানে রহিম ইজ এ গুড বয়, এখানকার যদি আমি চাই যে হচ্ছে এই যে এখানে এই সেন্টেন্সের যে প্রত্যেকটা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে প্রত্যেকটা ওয়ার্ডের আসলে রিলেশনশিপটা কি, বা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে প্রত্যেকটা ওয়ার্ডের মানে অ্যাটেনশন কতটুকু, এই জিনিসটাই হচ্ছে আসলে এই ইকুয়েশনটা থ্রুতে আমরা বের করতে পারি। ঠিক আছে, তো এই এখানে যে হচ্ছে আমরা এই জিনিসটাই আসলে করা হয় যে হচ্ছে অ্যাটেনশনে যে হচ্ছে আমার রহিম ইজ এ গুড বয়, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে প্রত্যেকটা ওয়ার্ডের অ্যাটেনশন কতটুকু, এই ভ্যালুটা হচ্ছে এখানে আমরা ক্যালকুলেশনটা করি, মানে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে প্রত্যেকটা ওয়ার্ডের রিলেশনশিপটা। তো এই অ্যাটেনশনের ভ্যালুটাই হচ্ছে পরবর্তীতে আসলে এই আর্কিটেকচার ইউজ করা হয়েছে, এই যে আমরা দেখি মাল্টি হেড অ্যাটেনশন। ঠিক আছে, মানে আমাদের এই জিনিসটা যেটা করা হয় যে আমাদের যে কোনো একটা ইনপুটটাকে হচ্ছে আমরা আসলে একটা এমবেডিং এ নিয়ে যাই। এমবেডিং বলতে বোঝাচ্ছে হচ্ছে একটা আমার একটা ভেক্টরাইজেশন ফরম্যাট, দেখা যাচ্ছে রহিম ইজ এ গুড বয়, আমরা এটাকে হচ্ছে প্রথমত টোকেনাইজেশন বলে একটা, টোকেনাইজেশনে যেটা করি সেটা হইতেছে সাপোজ একটা ওয়ার্ড ওয়াইজ যদি টোকেনাইজেশন বলি তাহলে রহিম ইজ এ গুড বয়, তাহলে হচ্ছে আল্লাহ আল্লাহ ওয়ার্ড গুলা প্রথমে আলাদা করতেছি, তারপরে এই যে রহিম, রহিমকে হচ্ছে আমরা একটা ভেক্টর ফর্মে নিয়ে যাচ্ছি, মানে একটা ম্যাথমেটিক্যাল মানে হচ্ছে একটা কি ফ্লোটিং পয়েন্টের একটা এরিয়াতে নিয়ে যেতেছে। এটা কেমনে নিয়ে যেতেছি, এটা হইতেছে একটা, এটা একটা ট্রেনিং প্রসেসের থ্রুতে নিয়ে যাওয়া হয়, এবং এখানে হইতেছে একটা আমরা পজিশনাল এনকোডিং ইউজ করতেছি, মানে পজিশনটার যে একটা ট্র্যাকিং থাকবে এখানে আসলে। ঠিক আছে, এই পজিশনটার ট্র্যাকিং থাকার কারণে যেটা হইতেছে এই পজিশন সহ আমি যখন ইনপুট গুলো পাঠাইতেছি, পরবর্তীতে ইনপুটের ট্র্যাকিংটাও কিন্তু থাকতেছে। এর আগে যদি আমরা নিউরাল নেটওয়ার্কে দেখি তাহলে কিন্তু আমার এখানে পজিশনটা থাকতেছিল না, যেটা একটা মানে প্রবলেম ছিল যে হচ্ছে আমার লোকাল ইনফরমেশনটা ট্র্যাক করতে পারতেছিলাম না, বা গ্লোবাল ইনফরমেশন মানে তাদের দূরত্বটা বোঝা যাচ্ছিল না, যে একটা ইনপুটের সাথে আরেকটা ইনপুটের ফিচারের যে দূরত্ব বা হচ্ছে তারা কিভাবে রিলেটেড, সেটার জিনিসটা হচ্ছে এখানে এই প্রবলেমটা হচ্ছে ট্রান্সফর্মারে এই পজিশনাল এনকোডিং এর থ্রুতে সলভ করা হয়েছে। ঠিক আছে, এবং হচ্ছে আমার এই যে অ্যাটেনশনের ভ্যালুগুলো ক্রিয়েট করার কারণে হচ্ছে আমার আমি লং কি বলা যায়, এর আগে যে হচ্ছে এরএসটিএম এ যে যে প্রবলেমটা সলভ করছিল যে হচ্ছে আমার দূরের একটা কনটেক্সটের সাথে কাছের মানে আমার হয়তো রিলেশনশিপ দরকার বা ফিচারের কানেক্টিভিটি দরকার, তো এই জিনিসটা হচ্ছে যে আমার আমি হইতেছে কাইন্ড অফ অ্যাটেনশনের ভ্যালু থ্রুতে আমি ক্যালকুলেট করতে পারি। তো এই যে ওভারঅল ট্রান্সফর্মার আর্কিটেকচারটা এটা প্রথমত আসলে সলভ করা হয়েছিল ট্রান্সলেশনের জন্য, মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের জন্য, সাপোজ আমি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে যাচ্ছি, তো এই প্রবলেমটার জন্য। বাট এখানকার কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে এনকোডার, বাম পাশের যে পার্টটা এটা হচ্ছে এনকোডার, ডান পাশের যে পার্টটা এটা হচ্ছে ডিকোডার। তো আমরা হচ্ছে চ্যাট জিপিটি নাম শুনছি, চ্যাট জিপিটির যে জিপিটি সেটা হচ্ছে এই ডিকোডারটা থেকে আসছে। আমরা চ্যাট জিপিটি দেখতেছি এটা আসলে এই যে ডান পাশে যে অংশটা এটার অনেকগুলো লেয়ারের সমষ্টি হচ্ছে এটা। ঠিক আছে, চ্যাট জিপিটি আমরা যেটা ইউজ করি, ঠিক আছে, অনেকগুলো লেয়ারের এই জিপিটির সমষ্টি, এটার ফুল ফর্ম হচ্ছে জেনারেটিভ প্রিটেন্ড ট্রান্সফর্মার। ঠিক আছে, আর বাম পাশের অংশটা হচ্ছে আমার বার্ট বা বাইডিরেকশনাল এনকোডার রিপ্রেজেন্টেশন ফ্রম ট্রান্সফর্মার। তো বাম পাশের ক্রিয়াটা দিয়ে আসলে কোন ধরনের প্রবলেম সলভ করা যায়, এইটা দিয়ে আসলে আমরা দেখা যাচ্ছে একটা ইনপুট থেকে একটা কি বলা যায় ফিচার এক্সট্রাক্ট করতে পারি, বা দেখা যাচ্ছে আমাদের অডিও ক্লাসিফাই করা লাগবে বা হচ্ছে এই ধরনের বা ইমেজ ক্লাসিফিকেশন করা লাগবে, এই প্রবলেমগুলো হচ্ছে আমরা এখানে সলভ করতে পারি। কিন্তু যখন আমাকে জেনারেট করা লাগছে কোনো কিছু, দেখা যাচ্ছে আমার কোশ্চেন থেকে অ্যান্সার জেনারেট করা লাগছে, তখন দেখা যাচ্ছে এখানকার যে ডান পাশে যে পোর্শনটা আছে বা মানে কি বলা যায় ডিকোডারটা আমরা ইউজ করতে পারি আসলে। এগুলো আসলে ফুল ডেপথে যাওয়া পসিবল না, এগুলো আসলে আমরা যদি জানতে চাই এগুলোর উপরে আসলে স্পেসিফিক্যালি সেশন নিতে হবে, বা আমাদের নিজে থেকে অনেক ভালো রিসোর্স আছে, সেখান থেকে আমরা আসলে দেখতে পারি।
তো কারেন্টলি আসলে কি অবস্থা, আসলে এমএলএআই আসলে কি করতেছে বা বর্তমানে কি অবস্থায় আছে? তো কারেন্টলি আমরা আসলে যারা এলএলএম এআই বা এগুলো নিয়ে মানে খোঁজ খবর রাখি, তারা অবশ্যই জানি যে হচ্ছে কারেন্টলি এজেন্টিক এআই এটা হইতেছে একটা রেভলিউশনারি একটা জিনিস নিয়ে এক্সপ্লোরেশন হইতেছে। এজেন্টিক এআই জিনিসটা আসলে কি? এজেন্টিক এআই হইতেছে যে কাইন্ড অফ, আমরা তো এখন পর্যন্ত দেখছি যে চ্যাট জিপিটি যেটা আমরা কোশ্চেন করতেছি, অ্যান্সার সে দিতে পারতেছে, বাট আমার একটা নিজের দেখা যায় কাজ করে দিতে হবে, সেটা সে করে দিতে পারতেছে না। ঠিক আছে, এজেন্টিক এআই আসলে যেটা হবে, সে আসলে আমার কাজও করে দিতে পারবে। ঠিক আছে, আমার দেখা যাচ্ছে স্পেসিফিক কিছু আহ কি থাকবে, মানে কি বলা যায়, মানে আমার অনেকগুলা ইনস্ট্রাকশনস থাকবে, সে দেখা যাচ্ছে আমার অনেকগুলা এই ধরনের স্টেপস থাকবে, সে সেই স্টেপ গুলো অনুসারে কাজ করে দেখা যাচ্ছে আমার একটা প্রবলেম সলভ করতে পারবে। তো কারেন্টলি হচ্ছে আসলে এটা নিয়ে হইতেছে অনেক কাজকর্ম হইতেছে। তারপর হইতেছে র্যাক সিস্টেম। র্যাক জিনিসটা আসলে কি? র্যাক জিনিসটা হইতেছে, র্যাকের ফুল ফর্ম হচ্ছে রিট্রাইভাল অগমেন্টেড জেনারেশন। মানে আমাদের যখন হচ্ছে আসলে চ্যাট জিপিটি ট্রেন করানো হয়েছে, এটা হইতেছে আসলে পৃথিবীর যত ডাটা আছে ওপেন সোর্স, সব ডাটা দিয়ে ট্রেন করানো হয়েছে। ঠিক আছে, এখন সাপোজ আমি হচ্ছে আমার কোম্পানির উদাহরণ দিই। আমি আসলে আমার কোম্পানিতে যেই কারেন্টলি একটা কাজ করতেছি, আমরা আসলে আমাদের কোম্পানিতে একটা চ্যাটবট দাঁড় করানোর চেষ্টা করতেছি, যে হচ্ছে আমাদের যে হচ্ছে ওয়েবসাইটের যে ডাটাগুলো আছে, এগুলো দেখা যাচ্ছে প্রতিনিয়ত আপডেট হয়, সেখান থেকে সে ইনফরমেশন নিয়ে আমার কারেক্ট অ্যান্সারটা দিতে পারবে। তো দেখা যাচ্ছে এই ডাটা দিয়ে কিন্তু আমার মডেলটা ট্রেন করানো নাই। তাহলে কি করতে হবে? তাহলে রিয়েল টাইমে তাকে ওই ডেটাটা অ্যাক্সেস করতে হবে, দেন হচ্ছে অ্যাক্সেস করে সেই ইনফরমেশনটা এক্সট্রাক্ট করে কারেক্ট ইনফরমেশনটা, অ্যান্সারটা তাকে প্রোভাইড করতে হবে। এটাই আসলে র্যাক সিস্টেম। এখানে আসলে যতটা জিনিসটা মানে শুনতে সহজ মনে হইতেছে, এখানে জিনিসটা অতটাও আবার সহজ না। মানে এখানে আসলে এখানে একটা স্টেপ আছে, যে হচ্ছে আমার কাইন্ড অফ আমার দেখা যাচ্ছে ওয়েবসাইটে অনেক ধরনের ইনফরমেশন আছে, তো কোন ধরনের ইনফরমেশনটা আমি এক্সট্রাক্ট করব, এখানেও আসলে কিছু ওএস আছে বা হচ্ছে এগুলো নিয়ে আসলে এখন রিসার্চ হইতেছে। তো এগুলা হচ্ছে র্যাক সিস্টেম। এটা হইতেছে কারেন্টলি এই ধরনের কাজগুলো হইতেছে এআই তে ফিল্ডে। তারপর হচ্ছে এআই এর কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেগুলো দিয়ে আসলে আরো অ্যাডভান্স জিনিসপত্র বিল্ড করা হচ্ছে, এলএলএম ইন্ডেক্স বা ল্যাংচেইন, এগুলো দিয়ে আসলে র্যাক সিস্টেম বা এজেন্টিক এআই যে সিস্টেম গুলা, এগুলো বিল্ড করার হচ্ছে কাইন্ড অফ ইজিয়ার ভার্সন। আমরা আসলে আগের কথা যদি চিন্তা করি, ডিপ লার্নিং বা মেশিন লার্নিং যখন করছি, আমরা হয়তো ওই যে টেনসরফ্লো, পাইটর্স, তারপরে হচ্ছে সাইকিট লার্নিং গুলো ইউজ করছি। তো কাইন্ড অফ এখন এলএল লেমের যুগে এখন আসলে এই ল্যাংচেইন বা এলএলএম ইন্ডেক্স এই জিনিসগুলো ইউজ হইতেছে। তারপর হইতেছে এই যে আমরা এলএলএম বা যাই বলি, এগুলোর সাথে যে বিগ প্রবলেমটা যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে সিকিউরিটি। মানে এখন একটা এমন একটা অবস্থা, যে আহ, মানে আমাদের আসলে ইমেজ জেনারেশনের কথা যদি বলি, এত অ্যাডভান্স হয়ে গেছে, মানে আসলে এখন আইডেন্টিফাই করা কঠিন যে হচ্ছে আমার একটা ইমেজ কি রিয়েল নাকি আসলে জেনারেটেড, বা একটা ভিডিও একটা রিয়েল নাকি জেনারেটেড, তো বা একটা অডিও। তো এটা একটা বিগ ইস্যু। জি ভাই। হ্যাঁ, বল। সরি, আমি উম, উম, আচ্ছা, কোনো এক্সাম্পল দেওয়া পসিবল কিনা? আচ্ছা, এর আগের স্লাইডে ছিল। আচ্ছা, সে তুর্য আসলে আস্ক করছিল যে হচ্ছে আমার এই যে অ্যাটেনশনটা যে ক্যালকুলেট হয়, সেটা একটা উদাহরণ দেওয়া যায় কিনা। তো এটার উদাহরণ তা এরকম হইতে পারে যে হইতেছে আমার এর আগে যে একটা সেন্টেন্স বললাম যে রহিম ইজ এ গুড বয়। তো এটা যেটা হয় আলটিমেটলি, আমার যখন হচ্ছে আমার
ট্রান্সফর্মার আমি দিই, আমি তো আগেই বললাম যে এটাকে হচ্ছে একটা এমবেডিং এ নিয়ে যাই। তাহলে রহিমের জন্য একটা আলাদা একটা এমবেডিং থাকবে, ইসের জন্য একটা আলাদা এমবেডিং থাকবে, এর জন্য একটা আলাদা এমবেডিং থাকবে, আহ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এমবেডিং থাকবে। তো আমরা সিম্পলিসিটির জন্য ধরে নিই যে হচ্ছে এগুলো একটা ভ্যালু আছে, যে রহিমের জন্য ভ্যালু হচ্ছে 5, ইসের জন্য 2, এইভাবে কিছু ভ্যালু আছে। তো এইখানে যে হচ্ছে ক্যালকুলেশনটা হবে, তখন যেটা হবে যে হচ্ছে রহিমের ধর ভ্যালুটা হচ্ছে 5, আর ইসের ভ্যালু, রহিম আর ইসের যদি হচ্ছে আমি এক্সটেনশনটা ক্যালকুলেট করতে চাই, তখন যেটা হবে এই দুটার মধ্যে ডট প্রোডাক্ট হবে। এখন হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট দিয়ে আসলে আমরা কি পাই? ভেক্টরের ডট প্রোডাক্ট, আমরা যদি ডট প্রোডাক্ট নিয়ে আইডিয়া থাকে, তাহলে হচ্ছে আসলে ডট প্রোডাক্ট থেকে আমরা আসলে যে জিনিসটা পাই সেটা আসলে ওই দুইটা ভেক্টর কতটুকু আসলে কাছাকাছি, ঠিক আছে, এই জিনিসটা মিন করে। যদি হচ্ছে কিউ আর কে এই দুইটা ভেক্টর যে আছে এরা যদি কাছাকাছি হয়, তাহলে দেখা যাচ্ছে আমার এই দুইটার বেশি ভ্যালু আমার প্রোভাইড করবে, ঠিক আছে। সো আলটিমেটলি আমার যে অ্যাটেনশনের যে ভ্যালুটা আছে এইটাও হচ্ছে বেশি হবে, ঠিক আছে। তাহলে রহিম আর ইসের মধ্যে যদি সম্পর্কটা বেশি হয়, তাদের যদি সিমান্টিক মিনিংটা হচ্ছে বেশি ক্লোজ হয়, তাহলে দেখা যাচ্ছে তাদের মধ্যে বেশি ভ্যালু থাকবে এবং তাদের স্কোরটা বেশি থাকবে। তো এটাই হচ্ছে আসলে উদাহরণ একটা। তো এইভাবে আসলে ওভারঅল জিনিসটা ক্যালকুলেট হয়। তো এইভাবে হচ্ছে সবগুলা, মানে ওয়ার্ডের সাথে সবগুলা ওয়ার্ড, মানে ওয়ার্ড বলতেছি আমি, বাট অ্যাকচুয়ালি টোকেন লেভেলে হয়, মানে আমি বুঝার সুবিধার্থে ওয়ার্ড লেভেলে বলতেছি। তো প্রত্যেকটা ওয়ার্ডের সাথে প্রত্যেকটা ওয়ার্ডের এইভাবে আসলে ক্যালকুলেশন গুলো হয়। তো দেন হচ্ছে ক্যালকুলেশন গুলো হয়ে দেন হচ্ছে আমরা আসলে অ্যাটেনশন ভ্যালু গুলো পাই, যে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে প্রত্যেকটা ওয়ার্ডের অ্যাটেনশনের ভ্যালুটা কত। তো দেখা যাচ্ছে আমার এই জিনিসটা এমন ভাবে ট্রেন করানো হয় যেন হচ্ছে পরবর্তীতে যে যেটার হচ্ছে সিমান্টিক মিনিংটা আসলে কাছাকাছি, যেমন দেখা যাচ্ছে রহিম আর দেখা যাচ্ছে হিয়ার এখানে রিলেশনশিপটা বেশি থাকবে, তো দেখা যাচ্ছে তাদের মধ্যে হচ্ছে যে স্কোরিংটা বেশি হবে। তো এইভাবে জিনিসটা আসলে হয়। আমি কি বুঝাতে পারছি? আর হচ্ছে আমি আরেকটা রিসোর্স শেয়ার করতে পারি, যে আমার নামে হচ্ছে একজন একটা ব্লগ আছে, ওইখানে খুব সুন্দরভাবে আহ, মানে হইতেছে, মানে এইটার এই উদাহরণ সহিত এক্সপ্লেন করা হয়েছে। আমি নামটা লিখে দিতেছি, যে আমি তার একটা হইতেছে টিউটোরিয়াল আছে এটার উপরে। আই থিংক যারা আরো ডিটেইল এক্সপ্লোর করতে চায় তার হচ্ছে ব্লগটা পড়ে নিতে পারে ট্রান্সফর্মারের উপরে। আই থিংক সেখানে উদাহরণ সহ ভাবে বলা আছে যে ট্রান্সফর্মার অ্যাটেনশনটা কিভাবে ক্যালকুলেট করা হয়েছে, মানে উদাহরণ সহ সেখানে আছে। তো আমি তাহলে সামনে যাই। তো হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে সিকিউরিটি একটা মানে বিগ কনসার্ন আসলে, যে আহ, ভাইয়া আমরা আমার ওখানে আগে একটা কোশ্চেন ছিল ভাইয়া, ওই যে সফটম্যাক্স এর ওখানে, এই কোশ্চেনের ওখানে। আচ্ছা, which জি transformer ভাই, use which transformer use softmax function, why not other? ওকে, মানে সফটম্যাক্স কেন? আচ্ছা, সফটম্যাক্স যে কাজটা করে সেটা হইতেছে আমার একটা, কি বলা যায়, 0 থেকে 1 এর মধ্যে একটা আমাকে কি করে প্রবাবিলিটি হচ্ছে একটা ভ্যালু দেয়। তো এই জিনিসটা আমার যেটা হেল্প করে সেটা হচ্ছে একটা একটা লেভেলের নরমালাইজেশন আমার হয়ে যেতেছে। দেখা যাচ্ছে আমার কিউ কে গুণফল গুলো হচ্ছে অনেক বড় হয়ে যেতে পারে। তো দেখা যাচ্ছে আমার একটা লেভেলের নরমালাইজেশন হয়ে যাইতেছে, এবং হইতেছে আমি হইতেছে একটা প্রবাবিলিস্টিক ভ্যালু পাইতেছি, যেটা হচ্ছে আমার কি বলা যায়, আহ, একটা মিনিং ক্যারি করতেছে, ঠিক আছে। যে হইতেছে আমার কম যখন প্রবাবিলিটি হইতেছে সেটা হচ্ছে কম প্রবাবিলিটি মিন করতেছে, আবার বেশি যখন ভ্যালু হইতেছে বেশি মিনিং ক্যারি করতেছে। তো এই কারণে আসলে সফটম্যাক্স স্কোর আছে না। আমি কি অ্যান্সার করতে পারছি? দাদা সফটম্যাক্স নিয়ে আরেকটু যদি ক্লিয়ার করতেন। আপনি যেটা বললেন যে ছোট আমি ইয়ে পাচ্ছি আর কি, আমার ওই যে মানে আর কি আউটপুট ভ্যালু হিসেবে আমি 0 থেকে 1 এর মধ্যে ছোট একটা মান পাচ্ছি, কিন্তু স্যার আমি তো আর এই যে আমরা লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে তো এই জিনিসটা পাই। আচ্ছা, মানে লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে এখানে হইতেছে পাশাপাশি হইতেছে আমার কি বলা যায়,
আমি যেটা বললাম যে হইতেছে তোমার আমরা হচ্ছে একটা কমের জন্য কম বা বেশির জন্য বেশি যে হচ্ছে একটা স্কোরিং পাইতেছে, এই জিনিসটা হইতেছে একটা পাইতেছে। মানে কাইন্ড অফ এগুলার আসলে এটার পিছনে আসলে আরো আই থিঙ্ক রিজনিং আছে, আরো ডেপথ রিজনিং আছে আমি যতটুকু জানি। মানে সেটুকুর উপর বেস করে আর কি বললাম আর কি। আই থিঙ্ক আরো তুমি এক্সপ্লোর করে দেখতে পারো। আচ্ছা, সিকিউরিটি নিয়ে যেটা বলতেছিলাম যে হইতেছে আমার একটা বিগ কনসার্ন যে হইতেছে আমার ফেক একটা জিনিস নাকি হচ্ছে রিয়াল। তো এটার জন্য হচ্ছে অনেকেই বা অনেক কোম্পানি আসলে কাজ করতেছে, ট্রাই করতেছে যে হচ্ছে আমার সিকিউরিটিটা ইনশিওর করা যায়। পাশাপাশি হচ্ছে আমাদের যে এআই যে মানে আমাদের ক্যান্সার গুলো দিতেছে, মানে সবসময় তো আসলে ঠিক অ্যান্সার দেয় না, দেখা অনেক সময় হেলুসিনেট করতে পারে, দেখা যাচ্ছে ভুলভাল অ্যান্সার দিতে পারে, বা হচ্ছে আমার কি বলা যায়। তো এই জিনিসটা আসলে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো? এই যে রাগাসের কথা বলা হয়েছে, এই রাগাস হচ্ছে একটা ইভালুয়েশন ফ্রেমওয়ার্ক। এরা হচ্ছে জিনিসটা করতেছে সেটা হচ্ছে একটা ইভালুয়েশন ওয়ে দ্বারা করার চেষ্টা করতেছে, যেটা থ্রুতে আসলে আমরা ইভালুয়েট করতে পারবো যে আমাদের সিস্টেমটা কারেক্টলি আমাদের আউটপুট গুলো দিতেছে কিনা। তো স্মল এলএম এ আসার আগে এলএলএম এর কস্ট নিয়ে একটু কথাবার্তা বলি। এই যে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা চ্যাটজিপিটি বা যেগুলো ইউজ করতেছি, এগুলোর একটা বিগ ইস্যু হইতেছে যে এগুলো আসলে অনেক বড় মডেল এবং এগুলাকে রান করানোর জন্য দেখা যাচ্ছে অনেক জিপিইউ ইউজ হয়। মানে জিপিইউ ইউজ হয় বলতে অনেক এক্সপেন্সিভ আসলে, ঠিক আছে। তো এগুলার আসলে অপটিমাইজেশনের জন্য অনেক ধরনের অ্যাপ্রোচ ইউজ করা হয়, এবং অনেক ছোট দেখা যাচ্ছে মডেলের সাহায্য দেখা যাচ্ছে বড় মডেল গুলো মিমিক করা ট্রাই করা হয়। ডিপসিকের ক্ষেত্রে যদি বলি, ডিপসিকের তারা কিছু স্মল মডেল দিয়ে যেটা করছে সেটা হচ্ছে তাদের লাস্ট মডেলের যে আউটপুট গুলা ইনপুট আউটপুট গুলা দিয়ে দেখা যাচ্ছে স্মল মডেলে ট্রেন করছে, দেন হচ্ছে আর কি স্মল মডেল দিয়েই লাস্ট মডেলের আউটপুট গুলা হচ্ছে পাওয়ার ট্রাই করছে। তো এই ধরনের মিস্ট্রাল প্লাস হচ্ছে মাইক্রোসফটে অনেক ধরনের, প্লাস হচ্ছে গুগলে অনেক ধরনের রিসার্চ হইতেছে, গেমা, মিক্সট্রাল, ফাই3, এগুলোতে হচ্ছে ট্রাই করা হইতেছে যেটা হচ্ছে আমার স্মল স্কেল মডেল দিয়েই যেন হচ্ছে আমার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মতো হচ্ছে আমার অ্যান্সার জেনারেট করতে পারি, বা হইতেছে আমার স্পেসিফিক দেখা যাচ্ছে আমার ইউজ কেসের জন্য আমার দেখা যাচ্ছে আমার লার্জ ল্যাঙ্গুয়েজের পরিবর্তে আমার দেখা যাচ্ছে আমি একটা স্পেসিফিক ইউজ কেসের জন্য ইউজ করবো, দেখা যাচ্ছে আমার একটা সে হচ্ছে স্মল একটা ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করলে হয়তো ডিসেম্বরে আগে নির্বাচন করা সম্ভব বলে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক জানিয়েছে বিএনপি। যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়নে বেশি সময় লাগার কথা নয় বলে দাবি করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অপরদিকে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াতে ইসলামী। বৈঠকে এনসিপি জানিয়েছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দেখুন সহকর্মী আক্তার হোসেনের রিপোর্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 3 দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক সফরের প্রথম দিনেই প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন তিনি। মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বৈঠকে অংশ নেয় জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের জামায়াতের আমির জানান, রমজানের আগেই নির্বাচন থাকবে, যে হচ্ছে নিজে থেকে কাজ করতে পারবে, কাইন্ড অফ এই ধরনের ট্রাই করা হচ্ছে যে এজেন্টিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে কাইন্ড অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে রোলটা আছে, যে সে হইতেছে একটা প্রবলেম সলভ করা ট্রাই করতেছে, দেখা যাচ্ছে সে বাগ আসতেছে, সেই বাগটা পরবর্তীতে ফিক্স করা ট্রাই করতেছে। তো এই যে ওভারঅল যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে প্রসেস, সেটা একটা দেখা যাচ্ছে এজেন্ট স্টেপ বাই স্টেপ রিজনিং এর থ্রুতে সলভ করা ট্রাই করা, এটা হইতেছে ট্রাই করা হইতেছে। তারপর হইতেছে রোবোটিক্স এর সাথে এআই এর ইন্টিগ্রেশন, এটা নিয়ে হইতেছে অনেক রিসার্চ অলরেডি অনেক কিছুই পসিবল হইতেছে, ফিউচারে আর কি আরো এটাকে এনহান্স করা ট্রাই করা হইতেছে।
আর আহ, এই এমএলএআই এর অনেক বড় একটা ইস্যু হইতেছে, আমরা এর আগে বললাম যে হিউজ ক্যালকুলেশন লাগে, যেমন এলএলএম ক্যালকুলেশন গুলো হচ্ছে অনেক অনেক ক্যালকুলেশন। তো এগুলো দেখা যাচ্ছে আরো স্কেল করা ট্রাই করা হচ্ছে, আরো ইমপ্রুভ ইফিশিয়েন্ট প্রসেস ট্রাই করা হয়েছে, যেমন কোয়ান্টাইজেশন বা হইতেছে আরো কিছু অ্যাডভান্স প্রসেস যেগুলো দিয়ে দেখা যাচ্ছে আপনার ক্যালকুলেশন গুলা কমানো যাবে, মানে এবং অনেক আরো বেশি ক্যালকুলেশন করা পসিবল হবে লার্জ স্কেলে। তো এগুলোকে আরো ইমপ্রুভ করা ট্রাই করা হইতেছে আমরা যদি হইতেছে, এবং খুবই অ্যাডভান্স কিছু ডিভাইস দেখা যাচ্ছে এগুলোর জন্য তৈরি করা হইতেছে, যেমন হইতেছে রিসেন্টলি এনভিডিয়া একটা ডিভাইস নিয়ে আসতেছে $3000 মধ্যে, একটা তারা হইতেছে কি বলা যায় সুপার কম্পিউটার নিয়ে আসতেছে ডিজিটস নামে। সেটা দেখা যাচ্ছে মানে তারা যেটা হচ্ছে বলতেছে সেটা হইতেছে কাইন্ড অফ একটা সুপার কম্পিউটারের মতো কাজ করা যাবে, মানে খুবই লো বাজেটের মধ্যে। তো এই ধরনের আসলে জিনিসগুলো ট্রাই করা হচ্ছে। তারপর আমরা এর আগে যখন বলতেছিলাম যে হইতেছে যেহেতু এআই এর আসলে অনেক কি বলা যায় ইথিক্যালি হচ্ছে অনেক ইস্যুস আছে, মানে হইতেছে অনেক, যেমন আমরা রিসেন্টলি হচ্ছে দেখলাম যে হচ্ছে চ্যাট জিপিটি হইতেছে ওই যে একটা স্পেসিফিক, আমার নামটা আমি ভুলে গেছি, জাপানিজ একটা আর্ট ফর্ম কি জানি নাম, দেখা যাচ্ছে ওই গিবলি দাদা, হ্যাঁ গিবলি। আচ্ছা হ্যাঁ গিবলি, গিবলি স্টাইল। তো দেখা যাচ্ছে সবাই এটা দিয়ে আসলে তাদের নিজেদের ছবি ওই স্টাইলে জেনারেট করা ট্রাই করতেছিল। তো এখানে একটা কনসার্ন আসছিল যে আসলে এটা ইথিক্যালি কতটুকু ঠিক, যে হচ্ছে মানে সে হয়তো বা সে আর্টটা তৈরি করছে মানে সারা জীবনের সাধনা দিয়ে, আসলে সেটা এখন যে চ্যাট জিপিটি তাদের মডেলে ট্রেন করাইলো, তো দেখা যাচ্ছে সেখানে তো যে গিবলির ক্রিয়েটর সে তো কোনো বেনিফিট পাইতেছে না। তো এটা আসলে ইথিক্যালি কতটুকু ঠিক, তো এইগুলা নিয়ে আসলে কোশ্চিন অ্যারাইজ হইতেছে, এবং আসলে এগুলা আসলে কি হইতে পারে, মানে এগুলা আসলে কি করা উচিত, এগুলো নিয়ে আসলে রেগুলেশন বা সোসাইটিতে কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে বা আসলে কি করা উচিত, এগুলো নিয়ে আসলে রেসপন্সিবল এআই এবং গভর্নমেন্ট থেকে আসলে কি ধরনের স্টেপস থাকতে পারে, এগুলো নিয়ে আসলে কনসার্ন তৈরি হইতেছে। এবং আই থিঙ্ক ফিউচারে এই ধরনের রেগুলেশন তৈরি হওয়াটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যে ভিডিও জেনারেশন বা এই ধরনের ব্যাপারগুলোতে আসলে এই জিনিসগুলো এত সেন্সিটিভ লেভেলে চলে যাইতেছে। মানে দেখা যাচ্ছে আমি রিসেন্ট একটা নিউজ ছিল যে হইতেছে সুইসাইড হয়েছে একটা, মানে কাইন্ড অফ দেখা যাচ্ছে ভিডিও জেনারেশন মানে এআই এর থ্রুতে একটা ভিডিও জেনারেশনের কারণে দেখা যাচ্ছে সেটা একটা মানে এমন ইম্প্যাক্ট ফেলছে যে একজন মানুষ সুইসাইড করছে সেটার জন্য। তো এটা আসলে ফিউচারে একটা কোশ্চেন রাইজ করতেছে যে আসলে আমাদের কোন ধরনের রেগুলেশন আসলে তৈরি সেট করা উচিত এই এই সিস্টেমগুলোর জন্য। তো এই পর্যন্তই মোটামুটি। আর হইতেছে যারা হইতেছে মেশিন লার্নিং শুরু করতে চাইতেছে তারা আসলে কোথা থেকে শুরু করবে, এনডি এর আসলে এনডি এর কোর্সেরায় কিছু কোর্স আছে, ডিপ লার্নিং স্পেশালাইজেশন, মেশিন লার্নিং স্পেশালাইজেশন, এগুলো দিয়েই মোটামুটি শুরু করা যেতে পারে। এগুলো মানে খুবই ভালো রিসোর্স। এছাড়াও যদি কেউ স্পেশালি এনএলপি নিয়ে শুরু করতে চায় তাহলে হাগিং ফেসের এলএলএম কোর্স নামে একটা কোর্স আছে, সেখান থেকে শুরু করতে পারে। তাছাড়া আরো কিছু রিসোর্স আছে, ফার্স্ট এ আছে, সেখান থেকে শুরু করতে পারে। মেইনলি আসলে ম্যাক্সিমাম মানুষ এনডি এর ডিপ লার্নিং স্পেশালাইজেশন এখান থেকে শুরু করে। আর টুলস এর কথা যদি বলি, টেনসরফ্লো, পাইটর্চ, ডিপ লার্নিং এর জন্য এই টুলস গুলা আসলে মেইনলি ইউজ করা হয়। এর পাশাপাশি হাগিং ফেস খুবই পপুলার, কারণ এখানে হচ্ছে ট্রান্সফর্মার লাইব্রেরিটা আছে, এবং এখানে দেখা যাচ্ছে ওপেন সোর্স মডেল ওয়েট সহ আছে, যেগুলো আমরা ইউজ করতে পারি এবং সেখানে আমরা নিজেরাও কন্ট্রিবিউট করতে পারি। তারপর একটা সাইট আছে, ক্যাগল নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে আসলে মেশিন লার্নিং কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়। তো দেখা যাচ্ছে আমরা অনেক সময় যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি তারা দেখা যাচ্ছে এটা এনজয় করতে পারি। ক্যাগলে দেখা যাচ্ছে কম্পিটিশন যদি করা হয়, মানে সেখান থেকে আমরা আসলে এমএলটা শেখা শুরু করতে পারি। তাছাড়াও অনেক কমিউনিটি আছে,
সেগুলো আমরা ফলো করতে পারি। বিশেষ করে আর্কাইভের কথা যদি বলি, আর্কাইভে আসলে আমরা লাটেস্ট যে পেপারগুলা সেগুলো পাইতে পারি, যে হচ্ছে কি কি পেপার, কি কি লাটেস্ট মানে ইভলিউশন গুলো হইতেছে, মানে মানে লাটেস্ট যে হচ্ছে আমাদের ইনোভেশনস গুলো আসতেছে, সেগুলো আর কি জানতে পারি। তো এই পর্যন্তই আর কি আমার কি একটা। এখন হচ্ছে যাদের কোশ্চেন আছে কোশ্চেন গুলো আস্ক করতে পারি। কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেনস আছে? কোশ্চেন তো থাকার কথা, অনেক সুন্দর সেশন হয়েছে, তো এক এক করে শুরু করব। তো ওয়ান বাই ওয়ান করলে ভালো হয়, যেমন শিমুল হাত তুলছে, সবাই হ্যান্ড রেজ করে রাখো। তো আমরা ওপেন কিউ থেকে ওয়ান বাই ওয়ান, মানে ফিফো স্টাইলে, ঠিক আছে, ওইভাবে অ্যান্সার করবো। আচ্ছা, শিমুল আস্ক করো। দাদা আমার আরএনএন নিয়ে একটু প্রশ্ন ছিল। আরএনএন এর যে কনটেক্সট ভেক্টর, এটা সম্পর্কে কোনো ধারণা দিতে পারবেন? আরএনএন এর কনটেক্সট ভেক্টর না সরি, মানে এরকম। আচ্ছা, আরএনএন এর যদি স্লাইডটাতে একটু যাইতেন। মানে এই যে আমাদের যে আছে, আমরা তো আরএনএন এ যেভাবে ইনপুট দিই, যে একটা সময় একটা ইনপুট দিচ্ছি, তারপর ওটাকে প্রসেস করতেছে, ওইটা আমার নেক্সট ইয়েতে যাচ্ছে, নেক্সট লেয়ারে যাচ্ছে। তো ওইখান থেকে প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে তো আমার পুরো ইয়েটা যাচ্ছে না, মানে আমার তো কিছু একটা যাচ্ছে প্রথম লেয়ার থেকে আরেক পরবর্তী লেয়ারে, তো কিছু একটা যাচ্ছে। এখানে আমাদের দুইটা থাকে, একটা হচ্ছে তোমার ওই যে এখানে যদি দেখো, তোমার আমাদের হচ্ছে একটা আউটপুট থাকে আর একটা হিডেন স্টেট থাকে। যেখানে হচ্ছে আউটপুটে হচ্ছে আমাদের হচ্ছে কাইন্ড অফ প্রিভিয়াস কনটেক্সটটা যাইতেছে, আর একটা হইতেছে কাইন্ড অফ যে হইতেছে আমার হিডেন স্টেটে, যেটা হচ্ছে আমার ওই যে কাইন্ড অফ প্রিভিয়াস আমি যে ফিচারগুলো রাখতে চাইতেছে ওই জিনিসগুলো থাকে। বিষ্ণু, আমার একটা কোশ্চেন আছে এক্স্যাক্টলি এই স্লাইডে, এই জন্য সরি লাইন ব্রেক করলাম। তো এখানে যে তোমার এলএসটিএম ইউনিটটা যেটা, এটা কি তোমার আরএনএন ইউনিট এর পার্ট, একটা ইউনিটের পার্ট, মানে প্রতিটা লেয়ারে এই জিনিসটা আচ্ছা, হয়, নাকি এটা একটা গ্লোবাল জিনিস? আচ্ছা, আরএনএন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের মানে একটা ভেরিয়েশন হচ্ছে এলএসটিএম। মানে আরএনএন হচ্ছে অনেক টাইপের আছে, এলএসটিএম হচ্ছে আর কি মানে একটা হচ্ছে ভার্সন আর কি। মানে এই ফিগারের সাথে এই ফিগার কোনো রিলেশনশিপ নাই আসলে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার এই যে ইনপুট গেট, ফরগেট গেট বা আউটপুট গেট, এইগুলা, এটা আমি যেটা বুঝতেছি এই হোল আচ্ছা, নেটওয়ার্কের একটা পাথ, তাই না, বা একটা কম্পাস? মানে এই দুইটা হচ্ছে মানে গোলস দুইটা সেম আর কি। মানে গোলস গুলো কিভাবে সেম, মানে এইখানে যদি দেখি, মানে একটা আমার ইনপুট থাকতেছে, একটা হচ্ছে হিডেন স্টেট থাকতেছে, মানে আউটপুট হিসেবে আমি পরবর্তীতে একটা আউটপুট জেনারেট করতেছি, দেন হচ্ছে এবং একটা হিডেন স্টেট থাকতেছে। সেম জিনিসটাও এখানে, এখানে যদি আচ্ছা এটা এখানে যদি দেখাই, এখানে আসলে একটা ডিফারেন্ট প্রসেসে হইতেছে, মাঝখানের প্রসেসটা ডিফারেন্ট, বাট এখানে একটা আউটপুট থাকতেছে আর একটা হিডেন স্টেট থাকতেছে। তো এই আরএনএন মানে আমি যেটা বুঝাইতে চাইছি যে এলএসটিএম একটা ডিফারেন্ট, মানে আর এলএসটিএম হচ্ছে আরএনএন একটা ভার্সন, বাট হচ্ছে সেম জিনিসটাই ট্রাই করা হয়, যেটা হচ্ছে আমার একটা হিডেন স্টেট মানে রাখা হয় এবং একটা হচ্ছে আউটপুট রাখা হয়, যেটা হচ্ছে পরবর্তী লেয়ার গুলোতে যায়। এই যে তোমার হিডেন স্টেটটাই হচ্ছে মূলত, সেটা তো আরএনএন বুঝলাম। তো এলএসটিএম এর কথাই যদি একটু আসি, সো ইনপুট গেট, ফরগেট গেট, মানে বেসড অন ডিফারেন্ট থিংস, সামথিং উইল বি ফরগেটিং ইন দ্য মেমোরি, সো Yes. কিছু জিনিস রেজিস্টার হবে, তাই না? এই জিনিসগুলোর কি ভিজিবিলিটি আছে এই নেটওয়ার্কে? লাইক কেউ কি চাইলে ইন্সপেক্ট করতে পারবে যে জিনিসটা কিরকম আছে, বা হোয়াট ইজ দ্য ডিসিশন মেকিং প্রসেস? মানে সবাই জানে যে এখন একটা সমস্যা যেটা হচ্ছে যে এআই বা এলএলএম এর, বিশেষ করে লাইক একটা জিনিস কাজ হয়েছে বা একটা আউটপুট জেনারেট করছে, কিন্তু ট্রেস ব্যাক করার কোনো ওয়ে নাই যে কেন এই আউটপুটটা জেনারেট হয়েছে, লাইক হোয়াট ওয়াজ দ্য ডিসিশন মেকিং প্রসেস। এখন যেটা হয়েছে যে একটা রিজনিং মডেল চলে আসছে, বাট এই এইখানে এলএসটিএম ইউনিটে কি এইগুলার ভিজিবিলিটি ক্রিয়েট করার কোনো ওয়ে আছে, নাকি এগুলো সব নেটওয়ার্কের ভিতরে অটোমেটিক্যালি হয় এন্ড আউটসাইড কোনো ভিজিবিলিটি নাই?
আচ্ছা, LSTM এর ক্ষেত্রে আমি এক্স্যাক্টলি শিওর না, মানে LSTM এর ভিজুয়ালাইজেশন নিয়ে আমি কখনো ট্রাই করি নাই, বা হচ্ছে আমি কখনো দেখিও না যে LSTM এর এখানে যেটা হয় যে আলটিমেটলি কিন্তু আমাদের সবগুলো নাম্বার হিসেবে যায়। তো আলটিমেটলি এখানে ভিজুয়ালাইজেশন তৈরি করা যায় কিনা সেটা নিয়ে আমি শিওর না। বাট আমি হইতেছে আগের যেটা ছিল CNN, সেটার হইতেছে ভিজুয়ালাইজেশন তৈরি করা যায়, মানে কাইন্ড অফ সরি CNN এর ক্ষেত্রে যদি বলি, আমাদের যেখানে কার্নেল গুলো ক্রিয়েট হইতেছে, তো দেখা যাচ্ছে আমি যদি ডগ আর ক্যাট ক্লাসিফিকেশনের কথা বলি, যে আমার একটা মডেল হচ্ছে এই ধরনের CNN লেয়ার আছে, ডগ আর ক্যাট ক্লাসিফিকেশন করা হবে। তো দেখা যাচ্ছে আমার ওগুলা ভিজুয়ালাইজ করা যায়, এবং পরবর্তীতে আর কি ভিজুয়ালাইজেশন গুলা দেখা যায় যে হচ্ছে মানে শুরুর দিকে যে লেয়ার গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে কাইন্ড অফ ডট বা হইতেছে কাইন্ড অফ আমার দেখা যাচ্ছে আমার নাকের দেখা যাচ্ছে বিড়ালের একটা নাক আছে, নাকের হচ্ছে দেখা যাচ্ছে একটা লাইন আছে বা সামথিং, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে শুরুর দিকে প্রেরিত করা যায়। পরবর্তীতে আচ্ছা ঠিক আছে, দ্যাটস অল, থ্যাংক ইউ, অনেক সুন্দর শেয়ার ছিল। মনে হয় যায়, আমি তো একটু সার্চ করে দেখলাম, এটা যায় ভিজুয়ালাইজ করা যায়। তো এর মনে হয় ম্যাথমেটিক্যাল কোনো প্রুফও আছে, থাকার কথা অবশ্যই, যেটা এত বড় একটা জিনিস অবশ্যই আছে। তো আচ্ছা, আমারও কিছু প্রশ্ন ছিল, তো আগে যারা হাত তুলছে ওরা পরে আমি করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে দাদা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মনে হয় আমারই হাত ছিল। আচ্ছা আচ্ছা দাদা, মানে কোশ্চেন হচ্ছে আমরা যে মানে এআই সরি মানে আমরা যে এই কোন একটা ইমেজ জেনারেট করা কিংবা টেক্সট জেনারেট করা কিংবা দেখা যাচ্ছে অডিও জেনারেট করা, এটা যে আমরা এই মেশিন সরি ইয়ে দিয়ে করতেছি, চ্যাট জিপিটি বা জিপিটি মডেল বা যে কোনো মডেল দিয়ে করতেছি, তো এটারে ট্র্যাক ব্যাক করে মানে এটা আসলে জিপিটি মডেল বা এই এআই দিয়ে করতেছি কিনা এটা আসলে রিচেক করার জন্য যে আপনি যে বলতেছিলেন, তো এটার আসলে রিসার্চ নিয়ে আপনার কোনো আইডিয়া আছে কিনা, আর এটা হচ্ছে মানে কতটুকু কস্টলি আর কি? আচ্ছা, এই যে এখানে এইখানে আসলে কিছু কোম্পানি আছে যারা হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতেছে। আমি ইন্টারনাল ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য রাজধানীর কয়েকটি থানা পরিদর্শনে গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রামপুরা থানা পরিদর্শন শেষে গাড়িতে করে যাওয়ার সময় এক পথচারী স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকান। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে বাধা দিলেও স্বরাষ্ট্র উপদেষ্টা নিষেধ করেন। তিনি ধৈর্য সহকারে ওই পথচারীর অভিযোগ শুনেন। চেষ্টা করার ট্রাই করা হয়। ৬০ বছর পরে স্যার হিন্দু সনাতন ধর্মী লোকটা স্যার এটা মিথ্যা বলতেছে। ২ এপ্রিল বুধবার দুপুরের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই অভিযোগ তুলে ধরার পুরো ঘটনা বাংলাদেশ প্রতিদিনের ক্যামেরায় ধারণ করা হয়। এই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রচারের পর এ নিয়ে ব্যাপক আলোচনা হয়। ভাইরাল এই ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়ায় সর্বস্তরে মানুষের প্রশংসায় পাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। হিন্দু সনাতন ধর্মী লোকটা স্যার এটা মিথ্যা বলতেছেন আমরা ৬০ বছর আগে আমরা কিনছি নিলামে জমি কিনছি, এই কথা কয়ে স্যার আমাদের স্যার উঠাই দিতে টেস্ট করে। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগকারীর নাম জিজ্ঞেস করেন। জবাবে তিনি বলেন, স্যার আমার নাম সৈয়দ মোশাররফ আলী, আমি কৃষি ব্যাংকের ম্যানেজার ও প্রতিবন্ধী স্কুলের স্বেচ্ছাসেবী শিক্ষক। এই সময় উপদেষ্টাকে তিনি আরো বলেন, স্যার এই ৬০ বছর হাসিনার সময় একটা সুযোগ পাইছে তারা, একটা ভুয়া কেস করছে ৬০ বছর। মানে ইমেজ জেনারেশনের ক্ষেত্রে যেটা হয় বা ভিডিও জেনারেশনের ক্ষেত্রে যেটা হয়, এটা মনে হয় ট্র্যাক করে একটু মানে সহজ হইতে পারে, যেহেতু এটা তো আসলে ওই যে ইয়া গ্রিড নিয়ে কাজ করে, তাই না? মানে ইমেজ টেকটিক গ্রিড নিয়ে কাজ করে। সো আপনার হচ্ছে যখন আমি জানি না আসলে জাস্ট এটা আইডিয়া করলাম। আসলে জিনিসটা এত ডিফিকাল্ট, মানে কি বলা যায়, মানে কাইন্ড অফ এখন মানে মডেলগুলো এত অ্যাডভান্স হয়ে গেছে, মানে খুবই ডিফিকাল্ট বলা যায় আসলে এটা ট্র্যাক ব্যাক টেস্ট ব্যাক করা পসিবল কিনা। যেমন হইতেছে কাইন্ড অফ গুগলের রিসেন্টলি হচ্ছে মডেল, সেটা হচ্ছে যে কোনো ধরনের ওয়াটারমার্ক মুছে দিতে পারে, ঠিক আছে? আমরা হয়তো চিন্তা করতে পারতাম যে ওকে আমরা হইতেছে যেগুলা
এআই জেনারেটেড ওগুলাতে হয়তো বা একটা লেভেলের ওয়াটারমার্ক বা সামথিং অ্যাড করে দিব, বাট যে মানে হচ্ছে ল্যাটেস্ট যে গুগলের মডেল সে হচ্ছে এই ধরনের যে কোনো ওয়াটারমার্ক বা সামথিং আমরা যেটাই অ্যাড করি সেটাই সে ফিনিশ করে দিতে পারে। তো এটাই প্রবলেমেটিক আসলে। নেক্সট আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা হচ্ছে যে আপনি যে সময় এলএসটিএম এর উদাহরণটা দিচ্ছিলেন যে রহিম ইজ এ গুড বয়, তো এখন রহিম আর ইজ এটার মাঝখানে তো একটা স্পেস আছে, যেরকম ইজ আর এ এটার মাঝখানেও তো একটা স্পেস আছে, ওগুলাও কি এমবেডিং হয় স্পেস গুলা? না, স্পেস এমবেডিং হয় কিনা, না স্পেস এমবেডিং হয় না সাধারণত। তাহলে আমি বুঝতেছি কিভাবে যে রহিমের পরে যে ইজটা আছে তারপরেই এ হচ্ছে, মানে তাহলে আচ্ছা আমি যদি বলি এগুলো আসলে ওয়ার্ড লেভেলে আসলে ক্যালকুলেশন গুলো হয় না, এগুলো হচ্ছে টোকেন লেভেলে হয়, ঠিক আছে? মানে হচ্ছে কাইন্ড অফ মানে স্পেস সহ কাইন্ড অফ, মানে আমি যদি এমবেডিং এর কথা চিন্তা করি দেখা যাচ্ছে যে জিনিসটা হয়, আচ্ছা সরি আমি এর আগে অ্যানসারটা ভুল দিচ্ছি, যে স্পেস হয় না, দেখা যাচ্ছে যখন টোকেনাইজেশনটা হয় আসলে, তো দেখা যাচ্ছে রহিমটা হচ্ছে দেখা যাচ্ছে একটা টোকেন ক্রিয়েশনের আসলে অনেক অ্যালগরিদম আছে, এইখানেও আসলে দেখা যাচ্ছে যে জিনিসটা হয় দেখা যাচ্ছে আমার মোস্টলি যে জিনিসটা ওয়ার্ডটা থাকা পসিবল সেগুলো আগে দেখা যাচ্ছে থাকে, রহিমটা থাকলো, তারপর স্পেসের সাথে ইজটা আছে, তো এইভাবে আলাদা আলাদা হয়ে জিনিসটা প্রসেস হয় আসলে। সরি আমি ভুল বলছি আগে, মানে আসলে স্পেস গুলো টোকেনের মধ্যে থাকে, সো ওই এমবেডিং গুলো আমরা ইউজ করি, সো স্পেসটা আসলে থাকে। জি ভাই বুঝতে পারছি। দাদা আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ঠিক আছে বলো। আচ্ছা দাদা, ওই যে আপনি একটা কথা বলেন র্যাগ, আর যদি আমি বলি র্যাগ আর ফাইন টিউন দুইটা কি একই জিনিস, নাকি কখন কোনটা ব্যবহার করব, কেন ব্যবহার করব? আচ্ছা র্যাগ আর ফাইন টিউন দুইটা আলাদা জিনিস। আচ্ছা প্রথমে যদি হচ্ছে আমি ফাইন আপনারা টিউনিং জানেন যে গ্যাসের দাম বাড়ানো হলো, সেক্ষেত্রে নতুন উদ্যোগী যারা ব্যবসায়ী বিনিয়োগ যারা করতে আসবেন তাদের জন্য এটা কতটুকু আসলে নেতিবাচক ভূমিকা রাখবে? আমরা একটা বিনিয়োগের জন্য একটা অনুষ্ঠান দেখলাম, আয়োজন দেখলাম, তারপর আমরা দেখছি যে এভাবে 30% রাইট গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে। আমি একটু আপনার কাছে শুনতে চাই, আমাদের সময় খুব কম, ডক্টর রেজাউল করিম আপনি যদি একটু আপনার মন্তব্য জানান, আপনি কিভাবে দেখছেন এটা? কি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে? অবধারিত ছিল কিনা ঠিক এই সময়টাই যে বিনিয়োগের একটা সম্মেলন হলো, ঠিক তারপর এইভাবে গ্যাসের দাম বৃদ্ধি? দেখুন আমি বলবো যে বিগত 15 বছর মানুষ যেভাবে এখানে নির্যাতিত হয়েছে, দ্রব্যমূল্য বিভিন্ন ধরনের, সুতরাং সরকার এমন কোন উদ্যোগ গ্রহণ করা উচিত নয় যেটার কারণে আমরা যারা সাধারণ মানুষ তারা সাফারার হই। সুতরাং গ্যাস বৃদ্ধি করার মাধ্যমে সরকার যতই যুক্তি দেখ না কেন সাধারণ মানুষ কিন্তু এই ক্ষেত্রে আমরা মনে করি সরকারকে অন্যভাবে সরকার দ্রব্যমূল্য হ্যান্ডেলটা অন্তত কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি ভালোই করেছে। সুতরাং এটা সরকার যদি কারো প্রেসক্রাইব এটা করে থাকে আইএমএফ অথবা অন্য কারো, তাহলে সে ব্যাপারে আমরা সরকারকে বলবো যে না করে বরং একটা শুনানির মাধ্যমে সরকার এটা বৃদ্ধি করে দেয়। এটা না হয়ে বরং জনগণের যেই এখন যে অবস্থাটা আছে সেটাকে গুরুত্ব দিয়ে কিন্তু বৃদ্ধির সিদ্ধান্ত চলে এসেছে, সেই জায়গায় আপনারা কোনো কর্মসূচিতে যাবেন সাধারণ মানুষের কথা চিন্তা করে? বা শুধু প্রতিবাদই থাকবে? আপনার মনে হয় যে প্রতিবাদী আমরা প্রতিবাদ দিয়েছি, যেহেতু আমরা বিগত দিনে আওয়ামী লীগ সরকারের সময় যেরকম রাস্তায় নেমে যেতাম, এখন সরকার যতই হোক আমরা যারা আছি আমাদের আন্দোলনের মাধ্যমেই তো সরকার, সুতরাং এই সরকারের বিরুদ্ধে আমাদের আমরা প্রয়োজনে সে ব্যাপারে আমরা আরো কথা অবশ্যই সরকারের সময় খুবই কম। আমি ডক্টর জাহিদুর রহমান আপনার কাছেও শুনতে চাই এই বিষয়ে যে আপনি কি মনে করছেন নতুন যারা বিনিয়োগে আগ্রহী, আমরা শুনছিলাম 3100 কোটি টাকার বিনিয়োগ আসছে, সেখানেও এটা কিরকম বিরূপ প্রভাব ফেলতে পারে? পাশাপাশি ভোজ্য তেলের দামও বেড়েছে, আপনি জানেন যে রাজস্বের কারণে সেই সিদ্ধান্তটি সরকারকে নিতে হয়েছে, আপনি কিভাবে দেখছেন? খুব দ্রুত দুটো পয়েন্ট। সরকার এই গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে একটা ট্রিকটা এরকম, সাধারণ মানুষ কিন্তু খুব বেশি এখনই বুঝতে পারছে না, কারণ হলো এটা ব্যক্তি পর্যায়ের গ্যাসের দাম বাড়ানো হয়নি, 33% বাড়ানো হয়েছে শিল্পে গ্যাসের।
আমরা কোনো শিল্পের একটা গ্যাসের সিস্টেম আমি মূল্য যখন বাড়াতে বাড়বে, চাচ্ছি যে শিল্পের এখানে আমার প্রোডাকশন যখন ফিডব্যাক বাড়বে, সিস্টেম সেটা থাকবে, কিন্তু মানে পরবর্তীতে ইউজার তার থেকে হয়তো পণ্যের ফিডব্যাক দিল, উপরে সেটা যুক্ত হয়ে সেটার উপর আমাদের ঘাড়ে ভিত্তি করে আসবে। আমি আমাদের আমার কিন্তু প্রভাব সিস্টেমটাকে পড়বে, কিন্তু আপডেট যদি করব। সেক্ষেত্রে আমার গৃহস্থালির সিস্টেম গ্যাসের দাম বাড়ানো হতো, এটা নিয়ে কিন্তু শোরগোল অনেক বেশি হতো। আচ্ছা শোরগোলটা আমরা কম র্যাক তো দেখছি বললাম, মূলত র্যাক আসলে রিয়েল টাইমে প্রাথমিকভাবে। ইনফরমেশন কিন্তু ক্ষেত্রে আপনি রাইটলি বলছেন, কাজ করবে। আর যখন হচ্ছে বিনিয়োগ সম্মেলন করা আমি হচ্ছে, ফিডব্যাকের উপরে বিদেশি যদি বিনিয়োগ, হচ্ছে বিদেশি বিনিয়োগ সরিয়ে ইনক্লুড রাখেন, করতে চাই, তাহলে দেশি হচ্ছে বিনিয়োগও আমি কি হচ্ছে এর এত আগে যে জিনিসটা বলছিলাম এক্সপেন্সিভ গ্যাস reinforcement দিয়ে mining করা সহজ হবে? বা উত্তর হইতেছে হচ্ছে সহজ প্রতি হবে না। ইউনিটে I think 33%। আরো একটু 33%। সাফার, আমি কিন্তু আসলে এখন জানি ওই যে না সরকার জিনিসটা আবার আমার কতগুলো এক্সপ্লোর করা প্রবলেম হয় আছে, যে প্রবলেমের যে সাথে ক্ষেত্রে আসলে কোন সয়াবিন তেলের দামও প্রসেস জড়িত। গুলো ইউজ করা সেটা যেতে হচ্ছে, পারে। আমরা I জানি mostly আইএমএফ এর think that সরকারের কাছে, আমার কাছে আইএমএফ মনে এর হয় যে পরবর্তী reinforcement এটি কিস্তি পাওয়ার রাজস্বের জন্য একটা ব্যাপার রাজস্বের থাকে। ব্যাপার আছে, তাকে এটা বাড়াতেই হবে। ওকে, সয়াবিন তেলে দীর্ঘদিন সরকার এই যে ট্যাক্স এবং ভ্যাটের অবকাশ দিয়েছিল, ফ্রি করে দিয়েছিল, তাতে বেশ কিছু টাকা, এবং অঙ্কটা সম্ভবত প্রায় আর 2,500 কোটি কোশ্চেন টাকা সরকার কম পেয়েছে। এখন আর কেউ সরকার আছে? আসলে ওই আইএমএফ এর চাপ আছে, সেখানে আবার নতুন করে ট্যাক্স বসিয়েছে, সেটাই আসলে দিতে হবে আচ্ছা, নতুন করে। আমি একটা কোশ্চেন করি। ওই এনএলপির যে না, ওই প্রথম যে ফিগারটা ছিল, ওই ফিগার একটু গেলে ভালো হয়। হ্যাঁ, এইটা এটা, আগেরটা আগেরটা। আচ্ছা, এখানে আমরা তো ইনপুট ফিড করতেছি, যখন ফিড করতেছি ইনপুট গুলার মধ্যে কেমন ডিফারেন্স থাকে, যে ডিফারেন্সটা যদি অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে আউটপুটটা তো মানে এররের পসিবিলিটি তো বাড়তেছে, তাই না? আবার যদি ইনপুটটা কাছাকাছি হয়, সেক্ষেত্রে কি এফিসিয়েন্সি বাড়ে আসলে, নাকি সিস্টেমটা নুব থাকে? এটা আসলে আচ্ছা আমি বোঝার চেষ্টা করছি। আচ্ছা, এখানে আসলে যে জিনিসটা হয়, মানে এখানে তো যে অপটিমাইজেশন প্রসেস, এটা হচ্ছে আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট নামে একটা অ্যালগরিদম মেথডে হয়। তো হচ্ছে দেখা যাচ্ছে আমার ক্যালকুলাসের যে হচ্ছে আমরা কি বলা যায় সিম্পলি, আমরা যে ডেরিভেটিভ করি, তো ডেরিভেটিভে যেটা হয় যে হচ্ছে আমাদের ডেরিভেটিভ করে কিন্তু আমরা একটা যে জিনিসটা পাই, সেটা হচ্ছে আমরা আসলে এই ইনফরমেশনটা পাই যে আসলে আমাদের ঢালটা পাই, ঢালটা হচ্ছে আসলে আমার ইনক্রিজিং নাকি ডিক্রিজিং। তো ওইখানে তো আমরা হইতেছে আসলে কি বলা যায়, ওইখানে কিন্তু একটা ভ্যালু পাইতেছে, এবং ওইটার উপর বেস করে কিন্তু পরবর্তীতে এখানে আপডেটটা হইতেছে। তো দেখা যাচ্ছে আমার একটা স্পেসিফিক একটা প্যারামিটার থাকে লার্নিং রেট নামে, ঠিক আছে? সেই লার্নিং রেটের সাথে কিন্তু সেই আমার যে হচ্ছে ডেরিভেটিভ ক্যালকুলেশনের সাথে গুণ হয়ে কিন্তু আমার আপডেটটা হয়। কতটুকু আপডেট হবে সেটার উপর ডিপেন্ড করে। তো দেখা যাচ্ছে আমার যদি আসলে ইরোরটা অনেক বেশি হয়, দেখা যাচ্ছে আমার ডেরিভেটিভটাও তখন দেখা যাচ্ছে বেশি হবে, এবং দেখা যাচ্ছে আমার সেখান থেকে কনভার্জেন্সটাও হচ্ছে দেখা যাচ্ছে দ্রুত হবে। তো আলটিমেটলি আসলে এটা ম্যাটার করে না যে হচ্ছে ইনিশিয়াল জিনিসটা আসলে আমার কেমন অবস্থায় আছে। যদিও হচ্ছে আসলে স্টিল ট্রাই করা হয় যে এইগুলোর ইনিশিয়ালাইজেশন গুলা বিভিন্ন প্রসেস আছে যেগুলোর সাহায্যে আসলে ট্রাই করা হয় যে এগুলা স্পেসিফিক ডিস্ট্রিবিউশন মেনটেন করবে বা সামথিং, যেগুলো থ্রুতে আসলে মানে আসলে কিছু এক্সপেরিমেন্ট আসলে আছে যেগুলো হচ্ছে প্রুভ করছে যে আসলে এই ধরনের ইনিশিয়ালাইজেশন গুলা মানে দ্রুত কনভার্জেন্সে হেল্প করে। আচ্ছা, ইনপুট গুলা কত রাউন্ড চলবে? আমরা তো মনে করলাম এই ফিগারটাতে 3টা ইনপুট আমরা দিছি, তো ইনপুট গুলা যে মানে ওইখানে এরর থেকে এসে আবার ওয়েটের মধ্যে অ্যাড হচ্ছে, ওয়েটের মধ্যে অ্যাড হয়ে আবার নিউরনের মধ্যে যাচ্ছে, এরকম এই এই কত এটা কি ফিক্স করা থাকে যে আমরা এতবার এত রাউন্ড পর্যন্ত এটা চালাবো, না আচ্ছা, এটা এই ইটারেশনের কোনো ফিক্সড আসলে নাম্বার নাই আমাদের আসলে, এটা আমরা ফিক্সলি ডিফাইন করতে পারি না যে হচ্ছে আমার এতই ইটারেশন পরেই আমার যে হচ্ছে মডেলটা মানে একদম পারফেক্ট হয়ে যাবে, এই ধরনের কোনো অ্যাপ্রোচ নাই। সাধারণত এটা একটা ইটারেটিভ অ্যাপ্রোচ, এবং কি বলা যায়, এটা মানে আমরা যেটা চেষ্টা মানে করা হয় আর কি, মানে আমাদের এই জন্য ডেটা সেটটা স্প্লিট করা হয়, একটা হচ্ছে ট্রেনিং ডেটা সেট, একটা ভ্যালিডেশন ডেটা সেট ইউজ করা হয়। ট্রেনিং ডেটা সেট হচ্ছে যে ডেটা সেটের উপরে আমাদের আসলে ট্রেনিংটা হইতেছে, মানে আমি হইতেছে ইটারেশনটা হইতেছে। আর একটা ভ্যালিডেশন ডেটা সেট, যে ডেটা সেটটাকে হচ্ছে মডেল আসলে দেখতেছে না। তো দেখা যাচ্ছে আমরা সাধারণত দেখি যে হচ্ছে কখন পর্যন্ত ভ্যালিডেশন ডেটা সেটটাতেও ইমপ্রুভমেন্টটা হইতেছে। যখন দেখি যে ভ্যালিডেশন ডেটা সেট আর ইমপ্রুভ হইতেছে না, তখন দেখা যাচ্ছে ট্রেনিংটা অফ করে দিই। তো এই জন্য আসলে এটার কোনো ফিক্সড নাম্বার নাই যে এত ইটারেশন পরেই হবে, বাট এই কিছু প্রসেস আছে, যেমন এই যেটা বললাম যে ভ্যালিডেশন যখন আমি ইমপ্রুভ হইতেছে না, তখন হইতেছে আমরা দেখা যাচ্ছে ট্রেনিংটা অফ করে দিচ্ছি। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে?
বিষ্ণু থ্যাংক ইউ ভেরি মাচ, ইশরাত থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সুন্দর একটা সেশন হয়েছে। ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ আর অনেক সেশন করব, কিন্তু আর কারো প্রশ্ন আছে কিনা এটা জানা দরকার। সূর্য মনে আছে কোশ্চেন, সূর্য তো অলরেডি প্রশ্ন করছে, হ্যান্ড রেজ দেখতেছে, মনে হয় এটা বন্ধ করতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আমরা লাস্ট সেশনে একটা প্রেজেন্টেশন দেখলাম এবং বিষ্ণু আগে একটা প্রেজেন্টেশন দিছে, আজকেও দিল। তো এইগুলার আসলে ফলো আপ প্রেজেন্টেশন হওয়া উচিত। যেমন আজকে বিষ্ণু যে প্রেজেন্টেশনটা দিল এটা অনেকগুলো টপিক কভার করে, টপ লেভেল ওভারভিউ। এখন প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা আলাদা সেশন হতে পারে, যেমন এলএসটিএম নিয়ে হতে পারে, বাই ডিরেকশনাল এলএসটিএম নিয়ে হতে পারে, আরএন নিয়ে হতে পারে, বা যে কোনো জিপিটি নিয়ে হতে পারে, যে কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে হতে পারে। কথা বলার সুযোগ থাকা উচিত আসলে, যে সবগুলাই যে বিষ্ণু লিড করবে এরকম না। এর পরবর্তী সেশনে আমি তো বললাম যে আমি হাডুপ নিয়ে কথা বলবো। তো আমার মনে হয় তার পরবর্তীতে এই এই আজকে যে প্রেজেন্টেশনটা হলো এটার মানে ফলো আপ কেউ একটা প্রেজেন্টেশন দেবে একটা স্পেসিফিক টপিকটা মনে হয় বিষ্ণু ঠিক করলে ভালো হয়, কোনটা নিয়ে কথা বলবে। এবং আমরা এইখানে জিজ্ঞেস করি কে প্রেজেন্ট করবে, সে প্রেজেন্ট করলে অসুবিধা নেই তার পরবর্তী সপ্তাহে, ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় যে প্রথম টপিক হইতে পারে নিউরাল নেটওয়ার্ক আসলে কেমনে কাজ করে, এটা ফরওয়ার্ড প্রপাগেশন, ব্যাকওয়ার্ড প্রপাগেশন, এটা ওভারঅল কি করে নিউরাল নেটওয়ার্কের উপর। আচ্ছা, হাউ নিউরাল নেটওয়ার্ক ওয়ার্ক, হ্যাঁ এটা তাহলে কে করবে এটা? আমাদের কনভেনার করুক। হ্যাঁ আমি, আচ্ছা না আচ্ছা, তুর্য করতে চাও? ভাইয়া আমি হচ্ছে করতে চাই, বাট আমি হচ্ছে মানে টাইম 26 তারিখের পরে দিতে পারবো, যেহেতু আমাদের পরীক্ষা চলতেছে। তো না 26 তারিখের পরেই হবে সম্ভবত। এর পরের সপ্তাহ হচ্ছে আজকে 17 তারিখ, এর পরের সপ্তাহে কবে হবে এটা নিয়ে আসলে কথা বলা দরকার। কারণ আমরা 23 তারিখে করার একটা কথা বলছি, কিন্তু দেখা যাচ্ছে যে বুধবারে অনেকের প্রবলেম থাকে, ঠিক আছে? তো সেই কারণে আমাদের আসলে এটা নিয়ে কথা বলা দরকার বিস্তরভাবে। যদি আমরা সেই হিসেবেই ধরি তাহলে তারপরেও 26 তারিখের পরেই হচ্ছে আর কি, ঠিক আছে? ওটা করা যাবে। 26 তারিখের পরেও 3-4 দিন সময় থাকা উচিত, অন্তত 3 দিন সময় থাকা উচিত। করতে পারবি তুর্য? জি ভাই, আবার বলবেন একটু, আমি মনে হয় ভালোভাবে শুনতে পারি নাই। 23 তারিখের পরে হচ্ছে আবার পরবর্তী সেশন হয় হচ্ছে কমপক্ষে 30 তারিখ বা 29 তারিখ, ঠিক আছে? হাতে সময় থাকবে 30 তারিখ লাস্ট। 26 তারিখে যেহেতু আমার পরীক্ষা শেষ, তো তারপরে 3 দিন পাবো। 3 দিনে একটু টাফ হয়ে যায়, তো তাহলে আমি আর মিরাজ ভাইয়া মানে আমরা কম্বাইনলি করি। মিরাজ একটা সেপারেট সেশন করুক, আমি মনে করি বিষ্ণু এটা গাইড করলো, এটা ভালো হয় না? আমি সাথে থাকতে চাই। আচ্ছা, শিমুল করতে চায় না? আমি চাই যে যারা জুনিয়র আছে ওরা একটা একটা করে টপিক প্রেজেন্ট করুক, শিমুলের পরে সপ্তাহে করুক, অসুবিধা নেই। তুর্য? আচ্ছা ভাই, তাহলে শিমুনের পরে আমি করব। তাহলে শিমুল নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে এটা নিয়ে তুই কাজ কর 30 তারিখে। ওকে, মানে আমাদের এক্সপেকটেশন থাকবে যে হচ্ছে একটা কাইন্ড অফ যে তোমার একটা নিউরন আছে, তারপর হচ্ছে আমার ফরওয়ার্ড প্রপাগেশন, ব্যাকওয়ার্ড প্রপাগেশন, মানে ইন ডেপথ আর কি। বিষ্ণু এটা একটু গাইড করলে ভালো হয়, ওর একটু গাইড করলে ও হয়তো নিজেই কাজ করবে, সুপারভাইজ করা জাস্ট আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমার আর কিছু কথা আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা টিমে একজন করে কোচ সুপারভাইজার থাকা উচিত, ঠিক আছে? কয়েকজন তো মনে হয় চলে গেল অলরেডি, মনির চলে গেছে।